আজকের তৃতীয় দিনে ওয়ার্কশপ। আমাদের ওয়ার্কশপের বিষয়টা ছিল আপনার মাস্টারিং বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস ফর লিগ্যাল পারসিউশন, অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আজকে কথা বলবো। গতকাল আমরা ক্লাসে হচ্ছে আপনার কিভাবে ফরেনসিক সায়েন্সের কতগুলো ব্রাঞ্চ আছে এবং হচ্ছে যে সেগুলো কিভাবে কি টুলস গুলো ইউজ করা হয়, আমরা আদালতে কিভাবে ইউজ করতে পারি সেই বিষয়গুলো কথা হয়েছে, এবং বাংলাদেশে অনেক জায়গার ফাঁক ফোকর নিয়ে কথা হয়েছিল। আমরা আইন আদালতেরও কথা বলেছি, অনেকগুলো আবার বাস্তবধর্মী সমস্যার কথা তুলে ধরেছি। এই ছিল আমাদের গতকালকের বিষয়। আজকে আমরা একটু আর্গুমেন্ট, মূলত আজকে আমি বডি ল্যাঙ্গুয়েজ বলার আগে যে আপনাদের থেকে একটু জানার চেষ্টা করব আপনারা কোর্টে হচ্ছে কি ধরনের, যারা একটু লয়ার আছেন আপনারা যদি একটু শেয়ার করতেন কোর্টে আপনারা ক্রস ভেরিফিকেশন কিভাবে করে থাকেন, অথবা ইন্টারভিউ তো আরেক জিনিস, মানে আপনার পক্ষের লোক এবং বিপক্ষের লোকদের সাথে আপনি কিভাবে ইনফরমেশন কালেকশন করেন সেই নিয়ে একটু আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করেন। এরপরে আমি তখন বুঝতে পারবো আসলে আপনারা কিভাবে কোন অ্যাঙ্গেলে কাজ করছেন, দেন আমি আমার যে ভ্যালু অ্যাড করে আমার নলেজ গুলো ওখানে আমি অ্যাড করবো। ওকে, লয়ারদের মধ্যে আমার কথাটা বুঝতে পারেন না আপনারা? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে স্যার। এখানে কোনো লয়ার নেই আপাতত, প্র্যাকটিস করতেছেন এমন কোনো লয়ার? আসলে আমি আপনাদের সিচুয়েশন না বুঝতে পারলে হবে এটাকে, আমি যখন আলোচনা করবো এর পরবর্তীতে হচ্ছে যায় মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাবে। এই জন্য হচ্ছে যায় আমি চাচ্ছি আপনাদের বেস লাইন, যেটাকে বলে বেস লাইন, যে কোনো কিছু অ্যানালাইসিস করার আগে ওটা হচ্ছে লেভেলটা বুঝতে হবে, যে আসলে ওখানে ওর নর্মাল আচরণ বা নর্মাল সিচুয়েশনটা কেমন। যে কোনো লয়ার আপনার ছোট বড়র দিকে তাকায় না, আপনি আপনার অভিজ্ঞতাগুলো, আপনার যা কোর্টে কি দেখেছেন, আপনার সিনিয়ররা বা আপনারা কিভাবে কাজ করেন একটু বলেন। একটু লয়ের স্টুডেন্টরা কোথায়? হ্যালো, জি 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 বলুন। আপনি কোন ধরনের অভিজ্ঞতার বিষয়টা জানতে চাইছেন? আমি জানতে চাচ্ছি হচ্ছে আপনারা বাদী অথবা বিবাদী থেকে যে তথ্য কালেক্ট করেন, কিভাবে তথ্যগুলো কালেক্ট করেন, অথবা সে যে সত্য আচ্ছা, না মিথ্যা আমি বলতেছে এটা কিভাবে বের করেন বা বুঝেন? আচ্ছা, এখানে আমাদের কিছুটা সীমাবদ্ধতা থাকে। যেমন আমরা এফআইআর, চার্জশিট, হ্যাঁ, তারপর সাক্ষীদের যে বক্তব্য, এবং আমরা বাদী বা বিবাদী যে পক্ষেই থাকি না কেন তাদের থেকে যে ইনফরমেশন গুলো কালেক্ট করি সেটার উপর ভিত্তি করে আমরা কিছু প্রশ্ন সাজাই। যেমন আমি কিছুদিন আগে একটা মামলা জেরাতে, যখন মানে জেরা করছিলাম, তখন যে ব্যাপারটা আসলো যে পুলিশকে আমি জেরা করছিলাম, তখন আমি একটা প্রশ্ন করেছিলাম, কারণ আমার ক্লায়েন্ট আমাকে বলেছিল যে মামলাতে বাদী প্রথমে ম্যানেজারকে দায়ী করা হয়েছিল। যখন আমি তাদের এফআইআরটা ফার্স্টে দেখেছি, ওখানে একটা কথা উল্লেখ আছে যে মানে ম্যানেজার চর ঘুষি মেরেছে, এক পর্যায়ে ম্যানেজারের সঙ্গী সহ যারা আক্রমণ করেছে তাদের আক্রমণে সে লোক মারা গিয়েছে। তো এটা এফআইআর ছিল, কিন্তু চার্জশিটে ম্যানেজার আটক হওয়ার কোনো বিষয় উল্লেখ ছিল না। আমি একটু হয়তো বড় করে ফেলছি, যাই হোক। তখন আসলে আমরা ওই বেসটা ওখান থেকে, তখন আমি পুলিশ কর্মকর্তাকে প্রথমে করলাম যে এফআইআর এ তারা ম্যানেজারকে একটা বিষয় উল্লেখ আছে, তো আপনি ম্যানেজার সংক্রান্ত কোনো ইনফরমেশন ডকেটে বা তাকে অ্যারেস্ট করেছেন কিনা, তাকে ডকেটে নিয়েছেন কিনা। আমাদের আসলে কিছুটা সীমাবদ্ধতা থাকে, আমরা অনেক কিছু বুঝতে পারলেও মামলা এটা আমাদের কতটুকু বেনিফিট হবে সেটা জিজ্ঞেস করি। যেমন কিছুদিন আগে একটা যারা করা হয়েছিল ডাক্তার সাহেবকে, তো আমরা যখন পানিতে পড়ে মারা যাই আমাদের একটা কর্ডিক ঘাড়ে একটা নির্দিষ্ট হারে
যখন ফ্লুইড পাওয়া যায়, যখন কেউ পানিতে ডুবে মারা যায়, ওই একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লুইডটা পাওয়া যায়। সরি, আশেপাশে আজান হচ্ছে, হয়তো সাউন্ড একটু বেশি আসছে। তখন ওই ফ্লুইডটা যখন পাওয়া যায়, তখন আমরা জিজ্ঞেস করি ডাক্তার সাহেবকে, ওটা আপনি কালেকশন রেখেছেন কিনা, ওটা আপনি পরীক্ষা পেয়েছেন কিনা, স্পেসিফিক ওটার উপর কোনো রিপোর্ট দিয়েছেন কিনা। আবার যখন আপনার মাদকদ্রব্য আটক হয়, যেমন ধরেন ইয়াবার ক্ষেত্রে, তো ওটার তো বৈজ্ঞানিক নাম মিথাস্প্যাডামিন। তো ওই প্যাডামিনে কিন্তু আইন মানে যখন তৈরি হয়, এখানে একটা নির্দিষ্ট পোর্শন আছে যে ওই পরিমাণ মাদকের ওই স্পেসিফিক উপাদান ওই পরিমাণ থাকলে তখন তাকে ইয়াবা হিসেবে বলা যায়। তখন আমরা জিজ্ঞেস করি যে আপনি কয়টা ইয়াবা পেয়েছেন, কয়টা পরীক্ষাগারে পেয়েছেন, রিপোর্টে কতটুকু পরিমাণ আছে, আপনি ওই সংক্রান্ত বিষয়ে জানেন কিনা, বা পরবর্তী যেসব আটক হয়েছে সেসবের একই উপাদান ছিল কিনা, আপনারা কি পরিমাণ ডেস্ট্রয় করেছেন, অনেক রকমের প্রশ্নগুলাই আসে। আসলে ব্যাপারটা হয় কি, আমরা ওই চার্জশিট, এফআইআর এবং সাক্ষীদের বক্তব্য, তারপর যখন এক্সপার্টের রিপোর্ট আসে, সেই রিপোর্ট দেখে আমরা আমাদের আসলে ক্রস এক্সামিনেশনটার দিকটা ঠিক করি। এবং অবশ্যই এটাই মাথায় রাখি যে কোয়েশ্চেন যেটা করব সেটাতে আমার কতটুকু বেনিফিট হচ্ছে এবং ডিসবেনিফিট হচ্ছে কিনা। আপনাকে ছোট একটা উদাহরণ দিই। এখন যদি কোনো ডাক্তারকে আমি বলি যে আপনি এখানে রেপ সংগঠিত হয়েছে, এ ব্যাপারে আপনার মতামত কি, তখন সে যখন বলবে যে হ্যাঁ রেপ সংগঠিত হয়েছে, সেটা আমি যদি বিবাদী পক্ষে থাকি তখন আমার জন্য প্রবলেম ক্রিয়েট করে। তখন আমি এমন ভাবে প্রশ্নগুলো করতে চাই সে ডাক্তারকে, বা যেমন ধরেন একটা সময় পার হলে ডিএনএ কিন্তু থাকে না। হ্যাঁ, আমরা ডিএনএ প্রোফাইলিং আর ডিএনএ পাই না, বা সিমন পাওয়া যায় না। তখন আমরা জিজ্ঞেস করি যে এত তারিখের পর এত তারিখের মধ্যে কি কি পরিবর্তনগুলো হতে পারে। যারা সংসারে ইউজ টু মহিলা, যারা সাংসারিক দাম্পত্য জীবন করে, তাদের সেক্সুয়াল লাইফটা একরকম হয়। আবার নাবালিকা বা যারা কুমারী মেয়ে, তাদের সেক্সুয়াল লাইফটা একরকম হয়। আমরা আসলে প্রশ্নগুলো ওই জিনিসগুলোর উপর নির্ভর করি। সেক্ষেত্রে আমরা অনেক পুরাতন যারা করে, অনেক সময় তাদের সাহায্য নিই, পুরাতন লয়ার আছেন, বা আমরা যেসব যারা দেখি বা অভিজ্ঞতার উপর নির্ভর করি। তারপর কিছু কিছু বই পাওয়া যায়, কিছু কিছু কেস রেফারেন্সে ফ্যাক্ট থাকে, যারা ডিএলআর অনেক বেশি পড়েন তাদের এইসব জায়গায় কিছুটা ডেভেলপ থাকে। নানা দিক থেকে করা হয়। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি যে ডিটেলস বলছেন আমি খুব খুশি হয়েছি। আমি আসলে শুনতে চাচ্ছি, কারণ আমি তো বলবো 1.5 ঘন্টা, বাট আপনাদের থেকে আমি একটু আগে শুনে নি। তাহলে এবার আপনার কথার আমি যদি সামারি বলি, সেটা হচ্ছে যে আপনি এফআইআর হচ্ছে আপনাদের কাছে যে কাগজপত্রগুলো লেখাগুলো থাকে, সেখানে একটা আরেকটার সাথে হচ্ছে যে ম্যাচ করছে, কোনো ফাঁক ফোকর আছে কিনা সেগুলো হচ্ছে যে আপনারা খুঁজে বের করেন। এবং হচ্ছে আপনাদের হচ্ছে আপনি যে পক্ষের আছেন ওই পক্ষের হচ্ছে যে কোশ্চেনটা যেন আসে, এই জন্য হচ্ছে আপনারা লিডিং কোশ্চেন বলো, অর্থাৎ একটু ঘুরিয়ে কোশ্চেনটা করেন। এম আই রাইট? হ্যাঁ, অনেকটুকুতে আপনি ঠিক আছেন। আমাদের এখানে কিছু সীমাবদ্ধতা আছে। ফার্স্ট কথা বলি ভাইয়া, সেটা হচ্ছে ধরেন আমার কাছে যখন একটা মামলা আসে, মামলাটা দেখেন একটা মার্ডার হওয়ার অনেক দিন পরে আসে। ধরে নিলাম আমার কাছে আস্তে আস্তে মামলাটা 4-5 মাস 6 মাস চলে গেছে। হ্যাঁ, আমাদের দেশে একটা বড় দুর্বলতা হচ্ছে আমাদের যখন লাশগুলো অটোপসি হয় তখন কিন্তু সেগুলো ছবি রাখা হয় না। তখন আমাদের ভরসা হয়ে যায় বর্তমান সময়ে মোবাইলে তোলা ছবি। তখন সেই ছবিগুলো আমরা দেখি, এবং আমরা ডাক্তারের ক্ষেত্রে যে জিনিসটা প্রযোজ্য, ডাক্তারের বডি যখন থেকে রিসিভ করেছে কাগজ ধরে, একটা দারোগা সাহেব একটা নাম্বার দিয়ে পাঠানো হয়, ওটা যখন থেকে রিসিভ হয়েছে, যেটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকে, তখন থেকে তিনি অনুমতি পেয়েছেন। আমার প্রশ্ন শুরু হবে সেই জায়গা থেকে। আমি কিন্তু তার আগে কোনো প্রশ্ন তাকে করতে পারবো না। এটা যদি যখনই আমরা করতে যাই, তখন অপোজিটের বিজ্ঞ লয়ার যে থাকেন বা আদালত আমাদেরকে কিন্তু বাড়িতে করে দেন যে লানেট আপনি মনে হয় একটু অন্য লাইন থেকে প্রশ্ন করছেন। উনি যখন থেকে, তখন আমার হয় যে রাইগর মর্টিস নিয়ে কথা হয়, মর্টাল ইনজুরি নিয়ে কথা হয়। তখন আসলে আমাদের একটা বড় সমস্যা হয় কি, যখন মার্ডার হয়েছে তখন কিন্তু আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। আমার কাছে হয়তো কিছু ছবি আসে, হ্যাঁ, মোবাইলে তোলা ছবি। অবভিয়াসলি তারা ফরেন্সিক ফটোগ্রাফিতে এক্সপার্ট কেউ এই ছবিগুলো তুলে না। তখন ওই ছবিগুলো দেখে আমরা একটা অনুমান করে ডাক্তার সাহেবকে জেরা করতে হয়। এখন ডাক্তার সাহেবেরও অনেক সময় তাদেরও কিছু সীমাবদ্ধতা হয়, একসাথে অনেকগুলো পোস্টমর্টেম করতে হয়, একসাথে অনেক কিছু ডিলিং করতে হয়। তখন ওই একটা সামঞ্জস্য করে আসলে আমরা এগিয়ে যাই। এবং
অবশ্যই আমাদের ওই টেকনিক্যাল টার্ম গুলো খুব বেশি মাথায় রাখতে হয়। যখন একটা ডাক্তার অবভিয়াসলি সে তার অনেক কিছু মেডিকেল সেক্টরে আছে, মেডিকেল সেক্টর বলছে আমি আপনাকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বা সিভিল ক্ষেত্রে আমাদের এই জেরাগুলো বেশি হয় ফিঙ্গারপ্রিন্ট, তারপর যারা স্বাক্ষর এক্সামিনেশন করেন ফিঙ্গারপ্রিন্ট আপনারা কি করেন? ফিঙ্গারপ্রিন্ট আপনারা কি জানতে চান একটু শুনি। ওখানে ফিঙ্গারপ্রিন্ট আমরা আসলে অনেক কিছুই জানি, আমাদের মানে অনেক কিছু জানি মানে আমাদের অনেক ক্ষেত্রেই কাজে লাগে। যেমন আমরা আর্টস নিয়ে পড়ি, লুপ নিয়ে পড়ি, হোলস নিয়ে পড়ি, মাইনেশিয়া নিয়ে পড়ালেখা করি, আমরা বেসলাইন নিয়ে পড়ালেখা করি। আমাদের ধরেন আপনার ডাইমেনশন যেগুলো আছে ফিঙ্গারপ্রিন্টের ডেল্টা থেকে যে আমরা কোর পর্যন্ত কতটুকুটা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, ওখানে বাইফোরকেশন নিয়ে আছে, ট্রাইফোরকেশন নিয়ে আছে, ওই জিনিসগুলো না আমাদেরকে আসলে অনেকটুকুই নিজেদেরকে বের করতে হয়। বেশি জানি সেটা বলবো না, কিন্তু চর্চায় অনেকটুকুই এসব জিনিস চলে এসেছে। ধন্যবাদ। এখন ধরলাম আমি আমি একটু আপনাকে আরো ক্লারিফাই, আমি একটা হচ্ছে ধরলাম আমি সিআরডি লোক, আমি হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের একটা রিপোর্ট দিলাম। রিপোর্টের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের হচ্ছে আপনি দেখতে পারলেন কোশ্চেন ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে কোর আছে ডেল্টা না, আপনার তো এগুলো কোর ডেল্টা হচ্ছে এগুলো ফিঙ্গারপ্রিন্টের কিছু টার্ম আমি উনি জানে দেখে ওনাকে কোশ্চেন করা ধরলাম অর্ধেক ফিঙ্গারপ্রিন্ট আসছে, হ্যাঁ, বা হচ্ছে যে পুরো ফিঙ্গারপ্রিন্ট আসছে ওখানের মধ্যে কালির দেয়া থাকার কারণে ডেল্টা গুলো বোঝা যাচ্ছে না। ধরলাম এরকম কেস একটা আমি হচ্ছে রিপোর্ট যে কোনো পক্ষে বিপক্ষে দিলাম, দেন এবার আপনি আমাকে কি কি কোশ্চেন জিজ্ঞাসা করবেন? সেক্ষেত্রে যদি পার্শিয়াল ফিঙ্গারপ্রিন্ট বলছেন আপনি, ফিঙ্গারপ্রিন্ট তো 4 রকম ধরি আমরা। একটা হচ্ছে আপনার আর্চ, একটা হচ্ছে হোলস, একটা হচ্ছে ডেল্টা, একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল। অ্যাক্সিডেন্টাল মধ্যে আবার 4 ভাগ আছে, পকেট লুপ, হ্যাঁ। তারপর হচ্ছে যে তখন আমরা যে প্রশ্নগুলা করি যে আপনি এই রিপোর্টটা দিয়েছেন, আপনি কত পার্সেন্ট ফিঙ্গারপ্রিন্ট ওখানে উপস্থিত ছিল, এবং এটার উপর আমরা অনেক সময় দেখি একটা ফিঙ্গারপ্রিন্টের উপর কিন্তু ডাবল প্রেসার থাকে। অর্থাৎ একটা ফিঙ্গারপ্রিন্ট ধরেন আপনার ফিঙ্গারপ্রিন্ট ওখানে আমি টাচ করলাম, আমার ফিঙ্গারপ্রিন্টও কিন্তু ওখানে অ্যাড হয়েছে। এখন ওই পোর্শন নিয়ে আপনি কোন সফটওয়্যারের মাধ্যমে এটা করেছেন, এটাতে কি কি মাইনোসিয়া ছিল। একটা ফিঙ্গারপ্রিন্ট কিন্তু কোর্টে রিসিভ হওয়ার জন্য 8টা ক্যাটাগরি, আমার মোটামুটি 8টা বৈশিষ্ট্য পৃথক হতে হয়। আপনার আমার ফিঙ্গারপ্রিন্টের 8টা বৈশিষ্ট্য উনি পৃথক করে দিতে পারলে তখনই কিন্তু এটা আদালতে রিসিভ হবে। তখন আমরা এই সুযোগটাকে কাজে লাগাই যে দেখেন এই ফিঙ্গারপ্রিন্টের আপনি কি কি বৈশিষ্ট্যগুলো পেয়েছেন। একটা পাশের সাপোজ আপনি একটা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন 60%। এখন ফিঙ্গারপ্রিন্ট তো 2 রকম হয়, একটা হচ্ছে যে রাউন্ড ফিঙ্গারপ্রিন্ট, যেটা আসামিদেরকে নেওয়া হয়, যেটা আটক হলে আমাদের এখান থেকে না, এটা বেশিরভাগ বাইরের ক্ষেত্রে করা হয়। আর হচ্ছে প্লেন ফিঙ্গারপ্রিন্ট, যেটা আমরা ধরেন সিম কেনার সময় দিই, নর্মাল যে ফিঙ্গারপ্রিন্টটা দিই, হ্যাঁ। এখন ফার্স্ট কথা হচ্ছে যে আপনি ওই ফিঙ্গারপ্রিন্টের কত পার্সেন্ট পেয়েছেন, এখন এই পার্সেন্টে আপনি কতটুকু অ্যাকুরেট রেজাল্ট দিতে পারেন। তারপর প্রশ্ন হচ্ছে ধরেন আপনার এই অংশটা কতটুকু আমার ক্লায়েন্ট বা আমার যাকে আপনি সাসপেক্ট বলছেন তার সাথে ম্যাচ হয়েছে। যে অংশটা ম্যাচ হয় নাই সেই অংশে কি রিপোর্ট পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আছে কিনা, আপনি কি অবস্থায় ফিঙ্গারপ্রিন্টটা রিসিভ করেছেন, কোন জায়গা থেকে রিসিভ করেছেন, কখন রিসিভ করেছেন, যেভাবে ফিঙ্গারপ্রিন্টটা রিসিভ করা হয়েছিল ঠিক কোন অবস্থায় আপনার কাছে এসে পৌঁছেছে, এটা ঠিক মতো সিল করা হয়েছে কিনা, সেটা ঠিক মতো কালেকশন করা হয়েছে না, এরকম অনেকগুলো প্রশ্ন আসে। ধন্যবাদ। পারফেক্ট। আমি খুব মজা পাচ্ছি, আমি জানি না অন্যরা কেমন ফিল করছেন, আমি আসলে এরকম অভিজ্ঞতাটা চাচ্ছিলাম। ওকে, গুড। এবার হচ্ছে আরেকজন লয়ার হচ্ছে যদি বলেন আপনাদের একটা অভিজ্ঞতা শেয়ার করেন। ধরলাম হলো আহ আমি হচ্ছে ধরলাম কোন একটা পক্ষের লোক, আমি হচ্ছে যাই শিকার যে কোনো একজন ব্যক্তির নামে অভিযোগ দিয়ে দিলাম, হচ্ছে যাই ওই ব্যক্তি হচ্ছে যাই রেপ করলো, অথবা হলো হচ্ছে যাই ধরলাম আমাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করলো বা মলেস্টেশন এনিথিং হচ্ছে আমি একজনের উপরে হচ্ছে যে দিয়ে দিল, বা আমার উপরে একজন অপবাদ হচ্ছে দিল। এখন হচ্ছে যাই আপনি হচ্ছে ধরলাম আমাকে কিভাবে হচ্ছে যে কোশ্চেন গুলো করবেন, আরেকজন লয়ার যদি হচ্ছে আমাকে বলতেন, বা আমার থেকে সত্য কিভাবে উদ্ধার করবেন। হ্যালো, লয়ার নাই কিনা, একটু আপনারা কথা বলেন। আমি জানতে চাচ্ছি না আপনারা ওখানে জিজ্ঞাসাবাদ গুলো কিভাবে করেন বা কোন অ্যাঙ্গেলে কোশ্চেন গুলো করেন, কিভাবে বের করেন। একজন অভিজ্ঞতা শেয়ার করলাম, বাকি আরেকজন থেকে শুনতে চাচ্ছি।
হ্যালো। সরি, মনে হয় কেউ নেই। আমি আমার কিছু জিনিস শেয়ার করছি, হয়তো আমাদের আলোচনা থেকে বাকিদের কোনো উপকার হতে পারে। হুম হুম হুম। ফার্স্ট কথা, সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করি, ফার্স্ট অফ অল আমরা প্রথম প্রশ্ন করেছে আপনি যখন রিসিভ করেছেন তখন তাকে কি অবস্থায় আপনি রিসিভ করেছেন। না না, এখন আমি আপনি ফরেনসিক, আমি দেখেন আমি কেসটা বলছি, আমি কিন্তু এখন ফরেনসিক এক্সপার্ট না। আমি আমার উপরে মনে করেন হচ্ছে যে আহ আর মনে করেন আমার উপরে অ্যালিগেশনটা আসছে হচ্ছে যে আমি যে কোনো মেয়েকে হচ্ছে ধরলাম হচ্ছে যে রেপ করেছে অথবা হচ্ছে যে অ্যাবিউজ করেছে, এনিথিং অ্যাবিউজটা ধরেন। এখন হচ্ছে আপনি হচ্ছে যে আমাকে কোশ্চেন করবেন, আমি বলতেছি আমি করি নাই, বাট আপনি আমার থেকে কিভাবে সত্যটা বের করবেন? বা আমি কোর্টরুমে আপনারা ক্রস ভেরিফিকেশন জিজ্ঞাসাবাদ করেন না, আচ্ছা, বললাম আমাকে করেন। সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট কথা হচ্ছে ঘটনার সময় আপনি কই ছিলেন। অবশ্যই আপনি আপনার একটা যেটাকে আপনি ডিফেন্স বলেন বা আপনার অবস্থাটা আপনি তুলে ধরবেন। সেকেন্ড কথা ব্যাপার হচ্ছে, যদি আমরা রিপোর্ট দেখি রিপোর্ট পজিটিভ বা নেগেটিভ আসছে কিনা, বা রিপোর্ট অনেক সময় না অ্যাকুরেট ভাবে ওই যে এক্সামিনেশনের জন্য যে স্যাম্পল পাঠানো হয় তা প্রপার না বা তা সংগ্রহ করা যায় না, তখন আমরা সেকেন্ড ব্যাপারটা বলি যে আপনি যদি ওখানে থাকেন, যদি ধরে নিলাম রিপোর্ট আপনার আমার পক্ষে ভাই এসেছে বা ভাই আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা এখন এখানে একটু কনভারসেশন করে, মনে করে আমার উপরে অ্যালিগেশন আসছে হচ্ছে যে আমি একজনকে হচ্ছে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছি, বাট হচ্ছে কোনো ফরেনসিকের কোনো রিপোর্ট নেই। বাংলাদেশে যেটা সচরাচর হয়, একটা অভিযোগে শুধু চলে আসছে, আমার উপরে অভিযোগ আসছে, আমি হচ্ছে যে কোনো একটা ধরলাম আমার ওয়াইফ অথবা এনিথিং আমাকে যৌতুক মামলায় দিল, হচ্ছে যে আমি তাকে মারছি, বাট কোনো ফরেনসিকের নথি নেই। আপনি এখন ফিমেলের পক্ষ হয়ে আমাকে কোশ্চেন করেন, আমরা একটু লাইভ রোল প্লেতে যাই, ওকে? আচ্ছা, ঘটনার সময় আপনি আপনার ওয়াইফ ছাড়া ঘরে আর কে কে ছিল? ওই সময় তো হচ্ছে যে বিকালের টাইম হচ্ছে কেউ হচ্ছে যে গরম মধ্যে ছিল না, অফিস থেকে আমি এসেছি, টায়ার্ড ছিলাম, এরপর হচ্ছে যে আমি আচ্ছা, স্বাভাবিক কাজ এরপর করলাম। আপনার ওয়াইফকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, ওই সময়টা আপনি কই ছিলেন? ওকে তো হসপিটালে হচ্ছে যে ভর্তি করানো তো হয় না, আমি তো দেখি নাই, আমি তো হচ্ছে যে ওকে যদি দেখলাম দাঁড়ান, ওকে যদি ভর্তি না করা হয় তাহলে যে মেডিকেল রিপোর্টটা আসছে এ সংক্রান্ত ব্যাপারে আপনার বক্তব্য কি? আমি সেটাই বলছি, আমি এখানের মধ্যে হলো আমি হচ্ছে যে ঘরে একটা বিষয় নিয়ে হচ্ছে যে ফ্রিজ কিনবে না কিনবে কিনা এই নিয়ে হচ্ছে যে আমি বলছি এখন লাগবে না, সেই নিয়ে মেডিকেল রিপোর্ট রাগারাগি। যদি না থাকে, আচ্ছা, মেডিকেল আমি রিপোর্ট না থাকলে আপনি আমি তো আপনার বলতে হাজবেন্ড কিনা? আমি তো আপনার হচ্ছে যে হাজবেন্ড কিনা? বলতেছি, আমি ওই সময় হচ্ছে এনে জব রয়েছে, সে ঘর থেকে যা বের হয়ে জিজ্ঞেস গেছে, করছি পরে কি করছে শুধুমাত্র আমি তার জানি না। উত্তর দেন। আমি আপনাকে যা প্রশ্ন করেছি আপনি শুধু তার উত্তর দেন। আপনি তার হাজবেন্ড কিনা? বুঝি নাই আপনি কি বলছেন। আমি যা জিজ্ঞেস করবো আপনি তাই উত্তর দেন। আদালত আপনাকে আমি যা জিজ্ঞেস করছি সেটা শোনার জন্যই বলা হচ্ছে। আপনি কে যা প্রশ্ন করব আমি শুধু আপনি সেটার উত্তর দিবেন। আমি তো আচ্ছা, ওইটাই বলতেছি, আদালতকে বলেন হসপিটাল আপনার ওয়াইফ কে গিয়েছে না আপনার গিয়েছে আমি সাথে থাকে জানি না। কিনা। আমরা এভাবেই বলি, আপনার ওয়াইফ আপনার সাথে থাকে কিনা। ওয়াইফ তো থাকে, বাট সে ঘর থেকে বের হয়ে কি করছে আমি তো জানি না। তো আপনি যদি না থাকেন, আপনার ওয়াইফের গায়ে দাগ আসছে, আপনি তাকে কখনো কখনো প্রশ্ন করেছেন কিনা? করলে সে কি বলেছেন? আর আপনার যদি শরীরে এরকম দাগ থাকা অবস্থায় যদি দেখেন, আমার কথা শেষ করে আপনি তারপর উত্তর দিবেন। যদি এরকম দাগ থাকা অবস্থায় থাকে, আপনি আপনার মা বাবা ভাই বোন কাউকে এই ব্যাপারে কিছু বলেছেন কিনা? আমি হচ্ছে দেখলাম পরবর্তীতে 2 ঘন্টা পরে সে আসছে, সে আসে যে 2 পুলিশ টুলিশ ঘন্টা পর নিয়ে আসার হাজির পর আপনি হয়ে এই গেছে। ব্যাপারে কাকে বলেছেন? আমি এই ব্যাপারে মায়ের সাথে বলছি, বাট আপনি জেনে দাগের কথা জিজ্ঞাসা করছেন, দাগটা হচ্ছে সে তখন আমাকে হচ্ছে যে কি মেডিকেলের রিপোর্ট আনছে, বাট ঘর থেকে বের হওয়ার সময় কোনো দাগ ছিল না। হতে পারে সে ঘর থেকে বের হয়ে যায় নিজে নিজে ব্লেড দিয়ে কেটে, এরপরে মেডিকেলের রিপোর্ট আনছে। ভাইয়া, এই ক্ষেত্রে কিন্তু যে আহ, কেউ যদি নিজের গায়ে নিজে ইনজুরি করে, ওই ইনজুরির ধরন এবং অপোজিট থেকে যখন করে সেই ইনজুরির ধরনের মধ্যে পার্থক্য হয়। আপনাকে জাস্ট একটু বলি, ধরেন আমি এখন আমার আপনি করেন, আপনি আমাকে হচ্ছে পার্থক্যটা ধরেন, আপনি ধরেন না চলুক না একটু 2-3 মিনিট চলুক এই আচ্ছা, ধরনের কনভারসেশন। তাহলে ইনজুরিটার ব্যাপ্তি কখন কতটুকু আপনি এই ব্যাপারে কিছু জানেন কিনা? না না, আমি এটা কিছু জানি না, আমি হচ্ছে যে আচ্ছা, দেখলাম ঘরে তোর আত্মীয় আচ্ছা, স্বজন নিয়ে খাওয়া তারপর দাওয়া তাহলে করতেছে। এটা বলেন, আমরা কিন্তু প্রশ্ন সিরিয়ালি করি না। আচ্ছা, 2 ঘন্টা পরে আসার পর আপনার ওয়াইফ কি করলো?
সে হচ্ছে যে আরো পুলিশ নিয়ে আসলো, তার ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে আসলো, বলতেছে আমি তাকে হচ্ছে যে মারছি, তাকে আঘাত করছি, শরীরে আঘাতের দাগগুলো হচ্ছে যে সে দেখাচ্ছে এবং মেডিকেলে বলতেছে, রিপোর্ট দেখাচ্ছে আমাকে জেলের ভাত আচ্ছা, খাওয়াই এই ছাড়বে। ঘটনার সাথে তাহলে আপনি ইনভলভ না বলছেন? না, আমি মোটে ইনভলভ না, আমি বিষয়টা আমি আচ্ছা, ঘরের মধ্যে ছিলাম, শুধু কিন্তু ঝগড়া হয়েছিল, আমি এরপরে হচ্ছে ঘরে ছিলাম। আচ্ছা, আপনার এইখানে এই মামলার যে মামলাটা করা হয়েছে, আপনি কখন জানতে পেরেছেন মামলাটার ব্যাপারে? সেটা আমাকে হচ্ছে 2 ঘন্টা পরে, যখন হচ্ছে আর লোকজন নিয়ে আসছে, সবাইকে নিয়ে আমাকে ধমকি আচ্ছা, দিচ্ছে আচ্ছা। তাই যেন হচ্ছে এই কাজটা করবো, আমি তারপরে আপনি জানতে ওই পারছি। ঘরে কতদিন ধরে আছেন? আমি ওই ঘরে হচ্ছে যেখানে যে 5 বছর ধরে আছি। 5 বছর ধরে আছেন। আপনার আশেপাশে সবার সাথে আপনার রিলেশন কেমন? আমার সবার সাথে ভালো, সবাই আমাকে অনেক ভালো জানে এবং আমি সবার কাছে হেল্প করি। তাহলে বলেন তো, এই মামলায় একজন সাক্ষী আছে জ্যোৎস্না বেগম, যে আপনার প্রতিবেশী, এবং সে তার বক্তব্যে 161 ধারায় জবানমূলক বক্তব্যে সে বলেছে যে আপনার ঘর থেকে প্রায় সময় আপনার ওয়াইফের সাথে তার ঝগড়া এবং মারধরের শব্দ আসতো। এই ব্যাপারে আপনার কি মতামত? আপনার প্রতিবেশী কিন্তু। আমাদের আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল, বাট মারধরের শব্দ আসতে এই নিয়ে হচ্ছে যে আমি হচ্ছে এই সম্পর্কে একটু আমি আগে আপনি দরকার কি বলেছেন? দুই একজনকে জিজ্ঞাসা আপনার করতে সাথে পারেন। আপনার আশেপাশে সবার ভালো সম্পর্ক, তাহলে সে মানুষটা আপনার নামে মিথ্যা এলিগেশন আনলো কেন? এখন উনি তো বলছে আপনারা 2-3 জনকে জিজ্ঞাসা করেন। আপনার দারোয়ানও কিন্তু আপনার বিপক্ষে সাক্ষী দিয়েছে। দারোয়ান এই হচ্ছে আমার ডিসিশনের মধ্যে সম্পর্কে কি পড়ছে তো। বলছে? আপনার আশেপাশে ডানে বামে পূর্ব পশ্চিমে যারা আছে আপনি তাদের কথা বলেছেন না? ওই যে দারোয়ান আপনার বিপক্ষে সাক্ষী দিয়েছেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন? না, ওনারা কি বলছে ঝগড়া হয় নাকি হচ্ছে মারামারি হচ্ছে, ওনারা দেখেছে দুইটা জিনিস, আপনি আমাকে এবং বলেন। আপনার বক্তব্যের মধ্যে আমি তো বলছি যে তারা আপনার ঘর থেকে মারামারি, চিৎকার চেঁচামেচির এবং তার কান্নাকাটির এরকম শব্দ পেয়েছেন, এবং আগেও এরকম ঘটনা হয়েছে। আগেও তাহলে হয়েছে, এখন বক্তব্যে আপনি আমি তো দেখুন স্বীকার আমি করছি এখানেই ঝগড়া আছি। হতো আমাদের হচ্ছে, আমার কান্নাকাটি করতো, কিন্তু তার কখনো মানে আপনি মারামারি এখন এমনটা আপনার ওই হচ্ছে না। বক্তব্যের ওই জায়গা থেকে সরে যাচ্ছেন, যে বক্তব্য একটু আগে আপনি বলেছেন। মে প্লিজ ইউর অনার, আপনি এই জায়গাটা একটু নোট করুন যে তার একটু আগে এই ভদ্রলোকের বক্তব্য ছিল তার সাথে তার আশেপাশে সবার ভালো সম্পর্ক। এখন সে তার বক্তব্য থেকে সে সরে গিয়ে এখন তিনি বলছেন যে এই মুহূর্তে তার প্রতিবেশী তার নামে হয়তোবা, আমি আবার বলছি, নোট করুন মাননীয় আদালত, যে হয়তোবা বিপক্ষে কোনো কিছু একটা তিনি সাক্ষী দিচ্ছেন। আচ্ছা, তারপর বলুন তো পুলিশ আসার পর কি হলো? পুলিশ আসার পরে এর আপনার মুখ পরবর্তীতে থেকে হলো শুনতে যে চাই। ওনারা জানালো আমার নামে হচ্ছে যে কেস করা হয়েছে এবং হচ্ছে আদালতে হচ্ছে আমাকে আচ্ছা, নিয়ে যাওয়া হবে তো এবং আমার আপনার থেকে হচ্ছে যে আপনার বক্তব্য অনুসারে যে তাকে 2 ঘন্টার জন্য তিনি বের হলেন, 2 ঘন্টা পর পুলিশ নিয়ে আসছেন। কয়টার সময় বের হয়েছেন? 6টার দিকে হচ্ছে যে বের হয়ে গেল উনি। না, আমি তো 6টায় আসছি, আমি কয়টার সময়? 6:30টার দিকে, আধা 6টার ঘন্টার সময়। মধ্যে যখন 6:30 গিয়েছিল, 8:30 চলে আসলো। আর আপনি যেন হচ্ছে একটা কথা বলতেছেন হচ্ছে যে বিজ্ঞ আদালতের কাছে হচ্ছে ওনারা যারা অভিযোগ করেছে ওনারা কি চোখে দেখেছে নাকি শুধু আওয়াজটা শুনেছে? এখন আমার এই বিষয় তো ক্লারিফাই হচ্ছে করা দরকার। আমার কাছে মনে হয় না ওনারা কখনো হচ্ছে দেখুন, দেখেছে, প্রত্যক্ষ কখনো সাক্ষীর হাত করেছে। সংজ্ঞা অনুসারে কোথাও বলা নেই, প্রত্যক্ষ সাক্ষীর যে সংজ্ঞা আছে আমাদের এভিডেন্স অ্যাক্টে, কোথাও বলা নেই সরাসরি দেখতে হবে। সেখানে বলা আছে যা দেখার তা দেখবে, যা শোনার তা শুনবে, যা উপলব্ধি করার সেটা হচ্ছে স্কিনের টাচও হতে পারে, উপলব্ধি করার, সে যদি তা উপলব্ধি করে সেক্ষেত্রে সে প্রত্যক্ষ সাক্ষী বলে গণ্য হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই আপনার হেল্প করার জন্য। এবার আসেন আচ্ছা আচ্ছা জি জি। আমি আসলে প্রতিজ্ঞা খুব সুন্দর করে, শুভরাত্রি সবাইকে, নিশ্চয়ই ভালো আছেন সবাই। প্রতিজ্ঞা খুব সুন্দর করে বলেছেন, কিন্তু আমাদের এখানে না আইনেরও কিছু বিষয় আছে তো, যে জায়গাগুলো আপনি যে জায়গাগুলো জানতে চাচ্ছেন, যে একটা মামলা পুলিশের দায়ের করার পরে পুলিশ কিন্তু হচ্ছে গিয়ে আসামি গ্রেপ্তার করে, এবং হচ্ছে গিয়ে ওইখানে কিন্তু আপনাকে আবার কথা বলার সুযোগ দেয় না, গ্রেপ্তার করে নিয়ে যায়। তখন পুলিশ আপনার কাছ থেকে, মানে যিনি হচ্ছে পারপিটেটর থাকবেন তার কাছ থেকে চেষ্টা করেন যে হচ্ছে যে দুভাবে, একটা হচ্ছে যে তার জবানবন্দি নেওয়া, আর একটা হচ্ছে সেই জবানবন্দিটাই ম্যাজিস্ট্রেটের কাছে হচ্ছে আপনার রেকর্ড করানো। হ্যাঁ, তো আমাদের যেটা হচ্ছে যে টাইম, প্লেস এবং হচ্ছে যে কিভাবে ঘটনাটা ঘটেছে, কেন ঘটেছে, সেই জায়গাগুলোর সাথে হচ্ছে গিয়ে কনসিকুয়েন্স রেখে কোশ্চেন করি আমরা আসলে। এবং এখানে যে মেডিকেল রিপোর্টটা যেটা আসছে, আপনি হচ্ছে গিয়ে স্ত্রীর
হত্যা এবং স্ত্রীকে মারধরের ঘটনা, যৌতুকের জন্য কিংবা এমনিও মারধরের ঘটনা, ইন্টার হচ্ছে যে উপমহাদেশে এটা প্রমাণ করতে হয় যে যদি স্বামীর বাড়িতে যদি এই ঘটনা থাকে, স্বামী যে এটা করে নাই সেটা স্বামীকেই প্রমাণ করতে হয়। হ্যাঁ, এখন আপনার এই ঘটনাটা হচ্ছে এক ধরনের। প্রতিজ্ঞা যেমন বললেন যে মায়ের ক্রাইটেরিয়া দেখে, এবং যেহেতু আপনি একজন ফরেন্সিক বিশেষজ্ঞ আপনি আরো ভালো বলতে পারবেন, যে মায়ের ক্রাইটেরিয়া দেখে কিন্তু বোঝা যায় যে এটা হচ্ছে গিয়ে নিজে করেছে না হচ্ছে গিয়ে কারোর দ্বারা হয়েছে, সেটা একটা জায়গা থাকে। আরেকটা জায়গা থাকে সেটা হচ্ছে যে আপনি যে রেপ কেসের কথা বললেন, রেপ কেসের ক্ষেত্রে কিন্তু আপনার চাক্ষুষ কোনো এভিডেন্স থাকে না। হ্যাঁ, আমি একটা খুব সুন্দর, মানে আমার একদম আর্লি মাই ক্যারিয়ার, আমার একটা এক্সপেরিয়েন্স আছে। আমাদের মহিলা পরিষদ থেকে 11 বছরের একটা মেয়েকে রেপ ভিকটিম, তাকে উদ্ধার করি যখন, তখন থেকে আরম্ভ করে মামলাটা পুরোটা পরিচালনা করি আমরা। সেই জায়গাতে এই মেয়েটাকে যে কোশ্চেন গুলো করা হয় এবং তাকে প্রমাণ করার চেষ্টা করা হয় যে সে সেক্সুয়াল অ্যাবুসের হয় নাই, এবং সে হচ্ছে গিয়ে মানে তার চারিত্রিক দিক খারাপ, এবং এই ঘটনা কে কে দেখেছে। একজন মানুষকে যখন রেপ করে, সেটা যখন হচ্ছে গিয়ে আপনার রেপ করে, তখন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এখানে কিন্তু কোনো চাক্ষুষ সাক্ষী থাকে না। তার হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা এবং ভিকটিমের জবানবন্দি, তার শারীরিক কন্ডিশন, এবং তার হচ্ছে গিয়ে আপনার ফরেন্সিক যে রিপোর্ট থাকে, রিপোর্টের যে মেডিকেল রিপোর্ট থাকে, এর উপরে ভিত্তি করে কিন্তু আপনার হচ্ছে গিয়ে জেরা, সাক্ষ্য নেওয়া হয় এবং জেরা করা হয়। হ্যাঁ, এখানে একেবারে স্পেসিফিক ভাবে বলা বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার মায়ের যদি মারপিটের ঘটনা হয় তাহলে মায়ের ধরনগুলা কি সেটার একটা বিষয় থাকে, এবং তার ইনজুরির পরিমাণটা কি সেই জায়গাটাও কিন্তু একটা বিষয় থাকে। হ্যাঁ, তো এই ওকে। ক্ষেত্রে জি বলেন। এবার ম্যাডাম, আপনার তো আলহামদুলিল্লাহ অনেক, আপনি আসলে হচ্ছে থেকে অনেক আইনের জায়গা থেকে অনেক কথা বলেন, বাট আমি একদম রুট লেভেল থেকে হচ্ছে যায় একটু আমি এক্সপেরিয়েন্সটা দিচ্ছি। আমার এগুলো সব শোনা না। আমি আর দেখেন, আমার আম্মু হচ্ছে যে নার্স ছিল, এখন রিটায়ার্ড করছে। আমি নোয়াখালীতে হচ্ছে হসপিটাল রোড, মানে এক হসপিটাল রোডে হচ্ছে 25টার উপরে হসপিটাল আছে, আমি ওখানে জবে বড় হয়েছে। অতএব বলছেন আমি একটু ফাঁক ফোকর নিয়ে কথা বলি। আমি হচ্ছে লাইফের কেসে আমি এক্সপেরিয়েন্স হচ্ছে করেছি, আবার আমার আত্মীয় স্বজনরা হচ্ছে কোর্টে হচ্ছে যে কাজকর্ম করতো, হচ্ছে দেখেছে অনেক জায়গা থেকে। যেমন আমি হচ্ছে এরকম একটা কেস হচ্ছে অবজার্ভ করার সুযোগ হয়েছিল। হাজবেন্ডের বিরুদ্ধে হচ্ছে যায় হচ্ছে সে মারছে, এটা হচ্ছে যে প্রমাণ দিয়ে হচ্ছে যায় সে একটা মেডিকেল রিপোর্ট নিয়ে যাচ্ছে, যে নর্মাল ওখানে ডাক্তারদের হচ্ছে আহ মানে আমার চোখের সামনে সেটা হলো হচ্ছে যে হচ্ছে যে একটা ব্লেড দিয়ে হচ্ছে যে কেটে দেখাচ্ছে যে না আমাকে ব্লেড দিয়ে, কিন্তু কাটছে তার নিজের লোক। বাট ওখানে এখন কয়েকক্ষণ পরে যাই হচ্ছে ওর ডাক্তার দেখেন, এই ঘটনা হচ্ছে কি একটু বাস্তবে চলে আসে, এত লজিকে না যায়। এখন এই যারা হচ্ছে রিপোর্ট দেয় তারা বাংলাদেশি সবাই ফরেন্সিকের একদম খুব এক্সপার্ট, অনেক ডিটেলস নলেজ জানে, বা কাটাগুলো এটা একদম বিশ্বাস করা ভুল। যেমন আমি সাইকোলজির হচ্ছে যে যেমন সব থিওরি জানি, এটা একদম ভুল। আমি 2-3টা থিওরির এক্সপার্ট, সিবিটি এনএলপির এই হচ্ছে যে কয়েকটা থিওরির এক্সপার্ট, বাট অন্য থিওরি আমি একদম 1%ও জানি না, বেসিক কিছু জানতে পারি। অতএব এটাও হচ্ছে আমি আবার সম্মানের সাথে বলতেছি। এখন ওখানে মধ্যে কিন্তু রিপোর্ট আমরা একটা পেয়ে হচ্ছে যে আমি দেখলাম হচ্ছে যে চলে আসছে হাতে। এর পরবর্তীতে হলো পরে হচ্ছে যে এটা নিয়ে হচ্ছে যে হাজবেন্ড ইয়ে করছে, কেস গুলো করবে। অতএব এই ফাঁক ফকরের জায়গাগুলোতে আমি চাচ্ছি, আমি বলছি না আমি অ্যাজ এ মিরাজ আমি সিস্টেম চেঞ্জার, আমি বাংলাদেশে আগামী 10-20 বছর অনেক সিস্টেম পরিবর্তন করার জন্য হচ্ছে যে স্ট্রাগল করে যাবেন। অতএব আমাকে এই ছোট ছোট চেঞ্জিং গুলো বুঝে কিভাবে মিস ইউজ গুলো হচ্ছে। বাট ওকে, আপনাদের দুজনকে হচ্ছে থ্যাংক ইউ। প্রতীক দাস স্যারকে আপনাকে অনেক বেশি কৃতজ্ঞ, আপনি নিজ থেকে এত আমাকে হেল্প করছেন। বাট আপনারা হচ্ছে যে অনেকে দুইটা খেয়াল করছেন কিনা, আমি আগে বলি এটা আমার অবজারভেশন ইজ নট 100% রাইট। যেমন আমি যেমন হচ্ছে যে ব্যাখ্যা দিতে চাচ্ছি যে এটা এরকম হয় না অন্য হয় না, কিন্তু প্রতীক দাস হচ্ছে আপনাকে যে কোশ্চেন করছে ওই কোশ্চেনটা করে ওখানে আদালতের মধ্যে আমি ওরকম রিয়েল লাইফ হচ্ছে দেখলাম, একদম তাকে হচ্ছে কোশ্চেনিং করে এইরকম চাপের মধ্যে রাখা হয়, সে ব্যাখ্যা দেওয়ার চান্স পায় না, মানে সে হ্যাঁ না হানার মধ্যে বেশি রাখা হয়, এবং পরবর্তীতে কথাগুলো অনেক ম্যানুপুলেটিভ হচ্ছে প্র্যাকটিসটা হয়ে থাকে, যেটা আমি যতটুকু অবজার্ভ করলাম। এবার বাকিটা হচ্ছে আপনারা আপনাদের প্রফেশনে কেমন হয়, যারা এই ফিল্ডে আছে তারা হচ্ছে মূলত এগুলো শিখাবেন। বাট আমি অ্যাটলিস্ট হচ্ছে আলোচনা করার চেষ্টা করা, বুঝার চেষ্টা করা যে এই ফিল্ডে আপনারা কতটুকু কি করছেন। আমি তো দেশের বাইরে বেশি দেখেছি, ওখানে এমনটা হয়। এবার হলো আমরা একটু ইয়েতে যাই।
ইন্টারভিউ হচ্ছে ইনভেস্টিগেশন। আপনাদের ক্ষেত্রে হচ্ছে হয়টা কি, আহ দেখেন এই স্লাইড যেটা আছে প্রথম থেকে, এই স্লাইডটা হচ্ছে মূলত আমি পুলিশ ইন্টেলিজেন্স ওদেরকে পড়াই, মূলত ওরা মার্ডার ওখানে জায়গাগুলোতে ইনভেস্টিগেশন কিভাবে করবে। আমি আবার ওই ফিল্ডের এক্সপার্ট, আমি কোর্ট রুমের এক্সপার্ট না, বারবার বলতেছি। অতএব কোর্ট রুমে কিভাবে কোশ্চেন করবে এটা আপনারা আপনাদের মতো হচ্ছে যাই সাজাবেন, বাট বাইরে কিভাবে হচ্ছে ক্রিমিনালদের হচ্ছে টেররিস্ট এদের থেকে তথ্য বের করবে ওইটার হচ্ছে এক্সপার্ট আমি। সেটা নিয়ে আমি মূলত আমার পিপিটি গুলো ওইভাবে তৈরি করা, যেটা আপনার প্রফেশনের সাথে এত বেশি যাবে না। তারপর আমি একটু হচ্ছে আপনাদেরকে ধারণা দিই। আর আমরা হচ্ছে ইনভেস্টিগেশন পুলিশরা করে থাকে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন হয়ে থাকে, কর্পোরেট লেভেলে পার্সোনাল ইনভেস্টিগেশন হয়ে থাকে। ও আপনাদের একটা মজার হচ্ছে এক্সপিরিয়েন্স হচ্ছে শেয়ার করি। যে এক্সপিরিয়েন্সটা হলো, বাংলাদেশে যে কোনো একটা সরকারি পরীক্ষার আমি অনেক আগে হচ্ছে কাজ করেছিলাম, যেখানে মধ্যে হচ্ছে একজন ডাইরেক্টর স্যার ছিল, খুব আমি ওনাকে সম্মান করব। আহ সেটা হলো উনি ইয়েতে ছিল, ওনার আন্ডারে কিছু এমপ্লয় হচ্ছে নিবে। এমপ্লয় কি করলো, এমপ্লয় গুলোর হচ্ছে যায় উনি বাইবাতে তাদের হচ্ছে এরকম বাংলা কিছু হাতের লেখা দিয়েছে, ইংলিশ বলছে যে তুমি এই বাংলাটা লেখো, ইংলিশটা লেখো। মানে বাইবা বোর্ডে উনি হাতের লেখাটা নিয়েছিল। উনি দেখেন গভর্নমেন্ট অনেক টপ লেভেলের হচ্ছে খুব ভালো ভালো লোক আছে বলার বাইরে, মানে খারাপ যেরকম আছে ভালো লেভেল আছে, ভালোদেরও প্রশংসা করতে হবে। আমি এরকম একজন উদাহরণ দিচ্ছি। উনি হচ্ছে হচ্ছে কালেকশন করলো। এবার ওনার নিজের সন্দেহ হলো হচ্ছে যে আহ এখানে মনে হচ্ছে যারা ইন্টারভিউ দিতে আসতেছে এদের হাতের লেখা হচ্ছে, আমি পরীক্ষার খাতা যে ডিটের হাতের লেখা নিয়েছিলাম এরা এক না। এবার উনি হচ্ছে বাংলাদেশে কি করবে, এটা সম্ভবত 2021-22 দিকের ঘটনা। আমি যখন আমার প্রতিষ্ঠান তখন নাম ছিল একদম আগেরটা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাফোলজি। উনি হচ্ছে সিআইডি তে হচ্ছে যে যোগাযোগ করছিল। এখন সিআইডি হচ্ছে কোর্ট পারমিশন ছাড়া এফআইআর এগুলো হওয়া ছাড়া করেন। এখন এটা হচ্ছে ওনাদের ডিসিশন নেওয়ার অ্যাবিলিটি আছে, বাট ওনাদের ল যেতে যাচ্ছে না। পরে নেটে সার্চ দিয়ে আমাকে পেলো, আমার সাথে ওনারা মানে যে কোনো বাংলাদেশের টপ লেভেলের হচ্ছে একটা গভর্নমেন্টের জব ক্ষেত্রে। পরে ওনারা হচ্ছে যে আমাকে নিল, বললো হ্যাঁ তুমি হচ্ছে যে বাংলা হাতের লেখা কিছু আছে, ইংলিশ হাতের লেখা কিছু আছে, এটা দেখে হচ্ছে আমাদের পরীক্ষার খাতার হাতের লেখা গুলো হচ্ছে দেখে ম্যাচ ডিসম্যাচিং বলতে পারবা কিনা। আমার জন্য এটা একটা জন্য হায়ার করছে এবং আমি কাজটা করে দিচ্ছি খুব সিক্রেটলি, মানে হচ্ছে আমি জন্য কোনো কিছু ডিটেলসে বলতেছি না। বাট এবার আসেন, উনি আসলে এতটা অ্যাকুরেট ছিলেন, উনি যে 6 জনের হাতের লেখা নিয়ে হচ্ছে যে সন্দেহ করছিলেন, 6 জনের হচ্ছে যে পরীক্ষার খাতা হাতের লেখার সাথে বাইবার হাতের লেখা ম্যাচ করে নাই। এবারে যেটা আছে এই দেখেন, প্রাইভেট অর্গানাইজেশন কেন দরকার, এখানে কিন্তু কেসের এত কিছু উনি ডিসিশন নিতে পারতেছে, বাট এখন ওখানে মামলা টামলা যেতে পারতেছে না। ঠিক আছে, আমি হচ্ছে যারা হচ্ছে বায়োপ্যাথেটিক্স আমি এদেরকে বাদ দিয়ে দিই, কারণ এরা হচ্ছে যে 2 নাম্বারই করছে। এবার আসেন, এবার আমি ওখানের মধ্যে তো আমরা রিপোর্ট দিয়ে দিলাম ঠিক মতন, মধ্যে হচ্ছে যে কি কি করা হচ্ছে যে আছে না আছে। এবার আমি ইন্টারেস্টিং আরেকটা জিনিস পেলাম, একজনের খাতার প্রথম পেজ হচ্ছে লিখে কেটে দিয়েছে, ওই হাতের লেখার সাথে তার ভাইবার হাতের লেখা মিলে, পরের গুলো হচ্ছে মিলে না। এবার কোশ্চেন কি অ্যারাইজ হয়, বাংলাদেশে যে দুর্নীতি কোন লেভেলে হয়, মানে এদের খাতাগুলো যে 6 জনের খাতাগুলো ছিল এটা সেকেন্ড ক্লাস জবের পরীক্ষা ছিল, আর একজন হচ্ছে যে লিখে দিয়েছে। বুঝতে পারছেন? অতএব হচ্ছে বাংলাদেশে এই লেভেলের হচ্ছে আইনের যেন মিসইউজ গুলো অপব্যবহার গুলো কিভাবে হচ্ছে সিস্টেমের হচ্ছে। আমি চাই বাংলাদেশে এরকম 10-20 জন ভাইরাল লোক তৈরি হোক যারা এগুলো নিয়ে কথা বলবে। আমরা সবসময় মিসইউজ নিয়ে কথা বলি না বা হচ্ছে বন্ধ করার চেষ্টা করি না। যে কোনো আইন তৈরি হওয়ার ক্ষেত্রে একটা মনে রাখা দরকার, বাংলা আসলে ভিডিওটা তো ইউটিউবে যাবে, হচ্ছে আপনারাও দেখবেন, আপনাদের মাধ্যমে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা চাই। যে কোনো একটা আইন তৈরি হলে সাথে সাথে এটার আমরা সাইকোলজিস্ট হিসেবে বা বিজনেসম্যান হিসেবে যেভাবে প্ল্যান করি, একটা প্ল্যানের মিসইউজ হলে কত অ্যাঙ্গেলে হতে পারে ওইটাকে কিভাবে প্রটেক্ট করা যায়। অর্থাৎ হলো আমি একটা আইন তৈরি করছি, এই আইনের মিসইউজ কি কি হতে পারে, আইন তৈরি করার সময় ওইটাও সাথে সাথে হচ্ছে যায় ওনার নলেজে থাকতে হবে, ওইটা প্রিভেনশন রাখতে হবে। এই মিসইউজ এই অ্যাঙ্গেলে করলে এটা প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। অর্থাৎ আমাদের দেশের প্রবলেম হয় কি, আমরা এক অ্যাঙ্গেলে মাথার মধ্যে ঢুকে হচ্ছে যাই, তখন হচ্ছে যে আমাকে শুধু এটাই করতে হবে, ওই আইনটা চলে, বাট এটা মিসইউজ নিয়ে কেউ কথা বলে না। এবং হচ্ছে ওইটা মিসইউজ যেন না হয়, এটা আইন করার সময় যদি আমরা একটু সতর্ক থাকি এবং ওগুলো চিন্তা করে, আমি মনে করি অনেক অনেক সুন্দর সুন্দর আইনগুলো হচ্ছে যে দেশে তৈরি হবে। ওকে, এটা তো একটা কেসের উদাহরণ দিলাম। এবার রিসেন্ট হচ্ছে যে কেসটা হচ্ছে আমি আজকে রিপোর্ট লিখতেছি, ওই কেসটা হচ্ছে যে আপনাকে একটু হচ্ছে জানা বলি কেসটা কেমন। অফিস একটু ওয়েট করেন, আমি হচ্ছে যে মানে বাংলাদেশে কত অ্যাঙ্গেল হচ্ছে যে কেসগুলো হচ্ছে আপনারা বুঝলে বুঝতে পারবেন না যে হচ্ছে যে আসলে
প্রয়োজনটা কেমন দেশে এগুলো কোথায় গেল কোশ্চেন? 1,70,000 টাকা হচ্ছে যে যে কোনো একটা ছোট হালকা একটা চিটকুটের মতন হচ্ছে যে এটা। এখন এটা নিয়ে হচ্ছে গ্রামের একটা সালিশের হচ্ছে জায়গা। একজনের অভিযোগ হচ্ছে ওনার 1,70,000 টাকায় এই একটা, মানে আমরা ব্যবসা বাণিজ্য করতে গেলে দোকানে শুধু একটা কাগজের মধ্যে লিখে দিন, এরকম কাগজের মধ্যে লিখে হচ্ছে যে কি করলো, উনি আমার থেকে 1,70,000 টাকা নিয়ে নিছে দোকান থেকে। এখন মানে ধরলাম আমি দোকানদার, আমি অভিযোগ করতেছি আরেকজনে হচ্ছে যে এই যে উনি আমার থেকে টাকাগুলো নিছে, এর হচ্ছে যে এই দেখেন এই খাতার মধ্যে এতটুকু শুধু 1,70,000 ওনার নাম লিখে দিছে, তারিখ লিখে দিছে। এবার যে দুইজন অভিযোগের নাম বলতেছে, একজন হলো বাপ ছেলে। এখন বাপ ছেলের কথা হলো আমরা তো আসলে নিই নাই। এবার বাপ ছেলে নামে ওরা পাওয়ারফুল, ওরা অনেক কিছু, যেটা পাওয়ারফুল ইজ নট ম্যাটার। এখন বাপ ছেলে এবার আমাদের কাছে আসছে, এসে হচ্ছে ওরা হাতের লেখাটা জমা দিয়েছে, ওই ছবিটাও জমা দিয়েছে, বলছে আপনারা আমাকে একটা ফরেন্সিক রিপোর্ট দেন, যে হচ্ছে যে আমাদের আসলে যে অভিযোগ করতেছে ওই জায়গার হ্যান্ড রাইটিং এর সাথে আমাদের হ্যান্ড রাইটিং গুলো ম্যাচ করছে কিনা, আমরা এই কাজটা করছি। দেখেন এখানে 1,70,000 টাকা, এটা এত বড় কেসের হচ্ছে না, এটা যেন ওরা আদালত যাবে, এটা কিন্তু নিজেরাই মীমাংসা করতে পারবে। এখন এই রিপোর্ট গুলো তো প্রদান করা দরকার। আমি কেন চাই বাংলাদেশের সব সেক্টরের এরকম প্রাইভেট বলেন গভর্নমেন্টের ল্যাব ইনস্টিটিউট সবাই তৈরি হোক, আমি চাই না আমিও মনোপলি তৈরি করি, আমি চাই সব লেভেল। অতএব এই জায়গাগুলোর ক্ষেত্রে অনেক হেল্পিং আসবে। অতএব আমাদের ফরেন্সিকটা অনেক বিস্তার ভাবে চিন্তা করতে হবে। শুধু আমরা বাংলাদেশে যেরকম আছে যেভাবে চলতেছে এইভাবে যেন সবকিছু হবে, আসলে এটা ঠিক না। আমরা, আমার কথা হলো চোর যেন চুরি করতে না পারে, নিরপরাধী যেন হচ্ছে কোনো অ্যালিগেশন হচ্ছে আসার সাথে সাথে মুক্ত হয়ে যায়, প্রমাণ যেন চলে আসে, এরকম আমার সব অ্যাঙ্গেলে চাই। ঠিক আছে, আমি একটা আপনাদের ইনভেস্টিগেশন বা ক্রস ভেরিফিকেশনে যাচ্ছি না, এটা আপনাদের হচ্ছে যাই হচ্ছে জানেন। বাট ওখানে ক্রস ভেরিফিকেশন আমি একটু নেটে পড়াশোনা করতে গেছিলাম, আর এই পিস মডেলের কথা লেখা আছে যেটা আমরা পড়াই। পিস মডেলের ক্ষেত্রে হচ্ছে বলা হয় কি, আপনি যখন কোনো ইনভেস্টিগেশন করবেন বা ইন্টারভিউ করবেন তার আগে হচ্ছে যে 5টা স্টাইলটা হচ্ছে আপনাকে মেনটেন করতে হবে। স্টাইল গুলো, ফরম্যাট গুলো কি, স্টেপ গুলো কি, প্রথম হচ্ছে প্ল্যানিং করতে হবে, প্রিপারেশন করতে হবে। অতএব আপনাদের কোন কোন কেসের গুলোর ক্ষেত্রে হচ্ছে পাচ্ছেন, এবং হচ্ছে ওখানের মধ্যে এই আপনার যেখানে জিডি লেখছে, জিডির মধ্যে কি ধরনের কথা ছিল, তার জবানবন্দির মধ্যে কি ধরনের কথা ছিল, ম্যাজিস্ট্রেটের মধ্যে কি ধরনের কথা ছিল, এবং হচ্ছে যে এই ধরনের এর হচ্ছে আগের কোন কেসগুলো আছে কিনা। যেমন আমি লাস্ট হচ্ছে একটা ক্রস ভেরিফিকেশন যে অবজার্ভ করলাম, সেখানের মধ্যে হচ্ছে একটা আমার যে তাবিজ স্যার ছিল, উনি যে ক্লায়েন্ট ছিল ওই পুরুষের নামে অভিযোগ দিয়েছে মহিলা যেন ওর হচ্ছে বাজে বাজে ছবিগুলো ওনারা তুলে। বাট উনি হচ্ছে দেখা গেল ওনার সাথে, মানে যে মেয়েটা অভিযোগ দিল মেয়ের ফ্যামিলির সাথে ওনার আরেকটা কেস চলতেছিল জায়গা জমি, ইচ্ছে আরো 4-5 বছর আগে চলছিল, এবং কোর্ট থেকে লোক এসে, মানে যেভাবে প্রসিডিউর লোক এসেছে ওই মেয়েদের হচ্ছে অতিরিক্ত যে জায়গাটা ছিল জায়গাটা ভেঙে দিয়েছে। তাহলে দেখেন আপনি কিন্তু অ্যানালাইসিস প্রিপারেশন নিচ্ছেন কোন ধরনের, তাহলে আপনি কিন্তু এখানে একটা লিঙ্ক করতে পারবেন যে হচ্ছে আগের কেসে কোনো রিভেন্স কিনা, সে রিভেন্স নিচ্ছে কিনা। কারণ আগে তো একটা করছে হচ্ছে মেয়ের ফ্যামিলি কি করছে, তাদের জায়গা জমি গুলো হারাই ফেলছে। এখন ওই রিলেটেড আপনার কোশ্চেন করার জন্য আপনাকে সব অ্যাঙ্গেল গুলো হচ্ছে আপনার প্ল্যানিং করতে হবে এবং প্রিপারেশন গুলো করতে হবে। এর পরবর্তীতে হলো প্রথমে আপনাদের ক্ষেত্রে তো কোর্টের মধ্যে এত সম্পর্ক তৈরি করা, ট্রাস্ট তৈরি করা এত প্রয়োজন হয় না। বাট আপনাকে হচ্ছে বিষয়গুলো এঙ্গেজ করতে হবে এবং তার সাথে একটা ক্লিয়ার কাট কথাবার্তা গুলো হচ্ছে বলতে হবে, কথা বলার বিষয়গুলো হচ্ছে জানতে হবে, সে ওই সময় আসলে ছিল কিনা, এটা কি হচ্ছে কবে থেকে সেই হচ্ছে যে দেখতেছে এই লোকটা তার ভিডিও বানাচ্ছে, ওই টাইমে হচ্ছে যে সব প্রত্যেকদিন কি বের হয় কিনা, এই ধরনের আপনি হচ্ছে যে তার থেকে আগে তথ্যগুলো নিয়ে নেবেন। এবার হলো আপনার উইদাউট ইন্টারাপ্ট তার সকল তথ্যগুলো আপনি ফার্স্টে নেওয়ার চেষ্টা করবেন। নেক্সট নেওয়ার চেষ্টা করার পরবর্তীতে এবার হচ্ছে আপনি ক্লোজ বা হচ্ছে এগেইনস্টে কথা বলেন। আপনি তো বলছিলেন হচ্ছে 4টা বাজে আপনি হচ্ছে যে প্রতিদিন হচ্ছে যে প্রাইভেটের মধ্যে যান, কিন্তু আবার ওই দিন আপনি বললেন 4টা বাজে আপনি 4টা বাজে হচ্ছে আপনি শপিং মলে গিয়েছিলেন। তাহলে হলো এই বিষয়টা নিয়ে একটা ব্যাখ্যা করুন। এর পরবর্তীতে তখন আপনি আপনি যে বলছেন যে ভিডিও করছিলেন, আপনি কি নিজে দেখেছিলেন, অন্য কেউ দেখেছে কিনা, বা হচ্ছে আবার আপনার যে ফরেন্সিক রিপোর্ট কি বলতেছে মোবাইল নেওয়ার পরে, সেই জায়গাগুলোতে আপনারা আপনাদের মতন কোশ্চেন করবেন এবং হচ্ছে ইভ্যালুয়েশনটা করবেন। মূলত হচ্ছে আমরা পিস মডেল হচ্ছে যে একটা সে যেটা বলেছে সেটাকে একটা সামারাইজ করে, হ্যাঁ তুমি তো এই বিষয়গুলো বলছো, ঠিক আমি বুঝতে পারছি কিনা, ওকে। এবার হলো যে আপনার এভিডেন্স গুলো হচ্ছে যে ইভ্যালুয়েট করা, এভিডেন্স গুলো শো করা, শো করে হচ্ছে যে তাকে
বুঝার চেষ্টা করা। এগুলো আসলে মূলত আমরা একদম ইনভেস্টিগেশন বা পুলিশ ইন্টেলিজেন্সের সেই জায়গাগুলোতে হচ্ছে যে কাজগুলো হচ্ছে যে করে থাকি। আর আপনারা হচ্ছে যারা লয়ার, আপনাদের ক্ষেত্রে হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন থেকে আমরা নর্মাল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন করি, অর্থাৎ তুমি বলো বিস্তারিত ওখানে কি হয়েছিল, কিন্তু আপনাদের এখানে বিস্তারিত থেকে আপনারা যেটা আমি দেখলাম হচ্ছে লিডিং কোশ্চেনটা, অর্থাৎ আপনি যে উত্তরটা চাচ্ছেন তার মুখ থেকে বের করাতে চাচ্ছেন, যেটা প্রমাণ করাতে চাচ্ছেন, ওই ধরনের কোশ্চেন গুলো করা হয়ে থাকে। অতএব এটা কিভাবে করে আপনাদের সিনিয়রদের পাশে থেকে থেকে হচ্ছে যে সম্পর্ক বিষয়গুলো হচ্ছে যে জেনে জানবেন। আর আরেকটা হলো সে কথা বলার সময় হচ্ছে তার নন ভার্বাল বডি ল্যাঙ্গুয়েজ কি বলতেছে, ওই কথাগুলো হচ্ছে যে আপনি দেন যদি, যেমন একজন একটা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কথা বলতে, কত সুন্দর ফিঙ্গারপ্রিন্ট, উনি অনেক ডিটেলস জানে। এখন আমাকে কিন্তু হচ্ছে উনি অনেক অ্যাঙ্গেলে কোশ্চেন করতে পারে। এখন হচ্ছে যে উনি যদি হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ এগুলো বলে, তোমাকে দেখে তো তুমি এত ঘামাচ্ছ কেন, হচ্ছে যে তুমি গাড়ে হাত দিয়েছো কেন, জিপা বের করেছো, এটা তো বডি ল্যাঙ্গুয়েজের মিনিং এটা। তখন কিন্তু আই ডোন্ট নো এটা আপনারা কতটুকু ইউজ করতে পারবেন, বাট এটাও কিন্তু একটা কোশ্চেন বলার জায়গা যে তাকে সাইকোলজিক্যাল ভাবে যেন হচ্ছে কাবুতে নিয়ে আসা, সে জায়গার ক্ষেত্রে আপনারা নিয়ে আসতে পারবেন, বিষয়টা আপনাদের ক্ষেত্রে হেল্প করবে। ওকে, এবার আমি একটু হচ্ছে আমার মূল স্লাইডে যাই, যেখানে আমি আপনাদেরকে মূলত পড়াতে চাচ্ছি বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস ক্ষেত্রে হচ্ছে যে কিভাবে আমরা করব। এটা যাওয়ার আগে আমরা একটা ভিডিও দেখি। আমি সবসময় কোর্সের প্রথম হচ্ছে এই ভিডিওটা দেখা, এই ভিডিওর আসলে শুধু সং চলতেছে, সংটা হচ্ছে দেখা গুরুত্বপূর্ণ না, আমি সাউন্ড মিউট করে দিচ্ছি কপিরাইট খাওয়া বাঁচার থেকে। বাট এখানে হচ্ছে আপনারা একটু দেখেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান, তারা অভিনয় করতেছে, বাপ দেখতেছে, বাট শাহরুখ খানের ফেসিয়াল এক্সপ্রেশন গুলো কেমন সেটা একটু আমাকে ব্যাখ্যা করেন, বা আগে দেখেন পরে ব্যাখ্যা করবেন। ওকে, আমি আরেকবার হচ্ছে আপনাদেরকে চালাই, আরেকবার হচ্ছে আমি একটু স্পিডটা কমাই নি। বডি ল্যাঙ্গুয়েজ আসলে অ্যানালাইসিস করতে হলে আমরা অনেক সময় সাউন্ড ছাড়া হচ্ছে শুনে, মাঝে মধ্যে হচ্ছে আমরা স্পিড গুলো হচ্ছে যায় খুব কমিয়ে দিই। আরে স্পিড কম হলে কোথায় যায়? ঠিক আছে, স্পিড হচ্ছে পাচ্ছে না, এত ঝামেলা করতে পার। ও হ্যাঁ, স্পিড স্লোয়ার, আমি একটু স্লোয়ার করে দিচ্ছি, তারপরে একটা আবার দেখেন। ওকে, এবার আপনারা দুই একজন আনমিউট করে হচ্ছে দেখেন, বলেন তো শাহরুখ খান তো মুখ দিয়ে কোনো ওয়ার্ড বলে নাই, বাট আপনারা কি কি দেখতে Sir, পেলেন? suddenly his facial expression was changed and he is now in angry mood. ওকে, আপনার কাছে অ্যাংরি, বাট কি দেখে আপনার কাছে মনে হচ্ছে যে অ্যাংরি মুড, কোন জায়গা দেখে? Sir, when Suhana Khan smiling. Okay. Was. ওকে, ঠিক আছে, এবার অন্য আরেকজন হচ্ছে যে বলেন তো এই আহ, ছবির মধ্যে শাহরুখ খানের ফেসের মধ্যে হচ্ছে কি কি চেঞ্জিং দেখতে পাচ্ছেন? শাহরুখ খান তো অনেক রোমান্টিক একটা লোক, তার ফেসটা আমরা এই ধরনের খুব কমই দেখি, বলেন এখানে কি কি দেখতে পাচ্ছেন? উনি খুব রিল্যাক্সে আছেন এবং খুব মনোযোগ দিয়ে দেখছেন ওনার ভ্রু এবং চোয়ালের দুই পাশের অবস্থান। আপনার কাছে রিল্যাক্স মনে হচ্ছে? কি কি দেখে রিল্যাক্স মনে হচ্ছে? রিল্যাক্স মানে এটা বুঝাচ্ছি যে উনি এখন মাথাতে যেরকম আমরা টেনশন নিয়ে দেখি না, উনি এরকম কোনো টেনশন নিয়ে, বা আমরা অনেক সময় হয়তো একটা কাজ করছি বাট আপনার এই সেমিনারটা অ্যাটেন্ড করছি, ওরকম না। উনি খুব সময় নিয়ে এবং খুব গভীর মনোযোগ দিয়ে দেখছেন।
ঠিক আছে, এবার অন্য আরেকটা বলেন। থ্যাংক ইউ। স্যার ওনার শাহরুখ খানের আইব্রোস গুলো উপরের হাত দিকে আছে। ছিল। এই বডি ল্যাঙ্গুয়েজের পোলা পাইন ওয়ার্কশপে একটা ওয়ার্ডও বলবো না। তোমরা এগুলো সব জানো, তোমরা কেন বলবা? নিউজদের বলতে দাও। হ্যাঁ, আর চোখ উপরের দিকে ছিল, এরপরে মুখের মধ্যে হাত আছে। মুখের মধ্যে হাত আছে। আমরা মুখের মধ্যে হাত দিই কখন? যখন কোনো কিছু হচ্ছে যে টেনশন করি। দেখেন একটা কপালে ভাঁজ পড়ে গিয়েছে, এই দুই হ্যাঁ। ভ্রুর মধ্যখানে এটাকে গ্লাইবেলা বলা হয়। গ্লাইবেলা চেঞ্জিং আসে, চোখটা উপরের দিকে হচ্ছে তাকিয়ে আছে, ঠোঁটের মধ্যে এভাবে হচ্ছে যে আঙ্গুল দিয়ে রাখছে। হ্যাঁ হ্যাঁ, এই মেয়েকে নিয়ে এসে চিন্তা করতেছে, মেয়ের এই হ্যাঁ। আচরণটা তার কাছে তাকে ভাবিয়ে তুলতেছে। এবার বলেন এই ছবির মধ্যে কি হচ্ছে যে দেখতে পাচ্ছেন? Sir, he is in an angry mode. অ্যাংরি তো মোট আমরা কনক্লুশন, বাট কি দেখে অ্যাংরি মনে হচ্ছে? আপনি হচ্ছে যে তার মধ্যে চেঞ্জেস তো অনেক দেখতেছেন। কোনো চেঞ্জিং পাচ্ছেন? হয়তোবা পরবর্তীতে সে তার মেয়েকে চেষ্টা করবে আর কি এই ছেলেটার কাছ থেকে সরিয়ে রাখা বা সাবধান করা এই বিষয়গুলা। ওকে, আপনারা এছাড়া কোনো চেঞ্জিং খুঁজে পাচ্ছেন না? একটা হচ্ছে খেয়াল করছেন সে মুখে এভাবে হাত দিয়ে রাখছে। মুখে এভাবে হাত দিয়ে রাখার মিনিংটা হলো, আপনি খেয়াল করুন, আমরা যখন কোনো কিছু চিন্তা আমার মাথায় আসছে, আমি কিন্তু হচ্ছে বলতে চাচ্ছি বাট এটা বলার জায়গা না, তখন আমরা দেখুন মুখে এভাবে হাত দিয়ে রাখি, ঠোঁটগুলোকে ধরে রাখি। বুঝতে পারছেন? আপনারা খেয়াল করতে পারছেন? কানেক্টেড করতে পারতেছেন? অনেক ক্ষেত্রে হচ্ছে এখানে জায়গা না, আমরা আস্তে মুখটাকে এভাবে হাত দিয়ে রাখি, অর্থাৎ তার মাথায় একটা থট আসছে, সে এটা বলতে চাচ্ছে কিন্তু এটাতে এখন অভিনয় চলতেছে, তার জন্য বলতেছে না। এবং তার দেখেন চোখগুলো এভাবে হচ্ছে ভ্রুগুলো উপরের দিকে হচ্ছে সে রেখে দিয়েছে। এখানে আরেকটা ছোট চেঞ্জিং আপনারা খেয়াল করতে পারছেন কিনা? মুখটাকে এভাবে আস্তে ব্যাকা করে দিয়েছি, এই জায়গার মধ্যে আপনারা একটু খেয়াল করে দেখেন, তার ঠোঁটটাকে সে হালকা একটু বাঁকা করতেছে, মানে এটা ব্যঙ্গাত্মক। আমরা পড়বো কিছুক্ষণ পরে। এই দেখেন এই হালকা একটু ঠোঁটটাকে ব্যাকা করছে, আই ডোন্ট নো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা, এখানে একটু ব্যাকা করছে। অর্থাৎ এটা হচ্ছে আমরা ভিডিও হওয়ার কারণে ম্যাক্রো এক্সপ্রেশন, যেটা 1 সেকেন্ডে 0.5 সেকেন্ডের কম সময় হচ্ছে যে থাকে, সেটা হচ্ছে যে আমরা এই টুলস দিয়ে দেখা হয় বা ভিডিও রেকর্ডিং থাকলে দেখা হয়। এটা মিনিংটা কি সেটা আমরা কিছুক্ষণ পরেও জানবো। এখানে কি করতেছে বলেন তো? এখানে উনি কি করতেছে? এখানে উনি খুব মানে রাগ হয়েছেন সেরকম মনে হচ্ছে। কলার চুলকাইতেছে। আপনারা সবাই শুধু ধুমধাম জাম্পিং, সে রাগ হয়ে গেছে দেখতে পারতেছে না, কি দেখে মনে হচ্ছে রাগ হচ্ছে? কলারটা চুলকাইতেছে, কলার যখন কলারটা। কোন ব্যক্তি যখন স্ট্রেস বা টেনশনের মধ্যে থাকবে সেই ভাবে হচ্ছে জামা ঠিক করবে, কলার চেঞ্জ করবে, আমরা এয়ার পাসিং বলি, এয়ার পাসিং গুলো করবে। সেই ভিডিওটা দেখে কি হ্যাপি নাকি হচ্ছে তার স্ট্রেস ফিল হচ্ছে, চাপ অনুভব করতেছে? চাপ অনুভব হচ্ছে। এখানের মধ্যে কি করতেছে? চিন্তিত। চিন্তিত দেখছে, বাট সে যেন আঙ্গুল দিয়ে ফেস টাচ করতেছে সেটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আঙ্গুল দিয়ে ফেস টাচ করার মানেটা হচ্ছে আমরা এটা বললাম কালকে একটা কোর্স দেখালাম না, শুধু এই জায়গার হচ্ছে ব্লাড ফ্লো মাসল সেন্স দিয়ে হচ্ছে যায় হচ্ছে যে আমরা সত্য মিথ্যা বের করা, ওই থিওরি একটার উপরে তারা দেখেন টুলস বান। অর্থাৎ কোনো ব্যক্তি স্ট্রেস ফিল করলো যে এই জায়গায় ব্লাড ফ্লোটা বেড়ে যায়, তখন আমরা ফেস টাচ করি। বডি ল্যাঙ্গুয়েজে অনেক মিনিং আছে, এটা খুব সাবজেক্টিভ একটা সাবজেক্ট। তো এফবিআই 1972 সাল থেকে ওনারা শুরু করছে বিহেভিয়ারাল সায়েন্স ইউনিট। এর পরবর্তীতে হচ্ছে ওনারা কোন পলিটিশিয়ান কবে হচ্ছে কি বলে, ওনাদের রিপোর্ট গুলো অনেক সুন্দর হয়। ওনারা এখন
শেষ বয়সে বৃদ্ধ বয়সে এসে বইগুলো লিখেছেন, অনেক ইউটিউবে ভিডিও দিচ্ছেন, যেগুলো থেকে আমরা শিখতে পারতেছি, বাট ওনারা আগে থেকে এগুলোর বস ছিল। ওনারা আপনাদের ফরেস্টের অনেক কিছু জানে, পিএইচডি করতেন, সামনে পিএইচডি। এবার হচ্ছে আমরা এখন সবাই একটু মিউট করি, ওকে? হচ্ছে আমরা একটু, আমি আবার পরে সুযোগ দিব সবাইকে কথা বলার জন্য। এবার হলো আপনাদের বিয়েতে আমি ছিলাম। যেমন একটা হচ্ছে আমরা হচ্ছে যে গুড ইভিনিং নামে একটা হচ্ছে যারা বিজনেস করে ট্রেডের একটা খুব ভাইরাল ভিডিও আছে। একজন হচ্ছে যে কোনো অর্থবিদ আমেরিকার হবে, গুড ইভিনিং বলে শুধু সে চশমাটা ক্লিক করছে। ওইটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য পৃথিবীর হচ্ছে যে আপনার শেয়ার ফল ডাউনের হচ্ছে যে তারপরে দুম করে ফল ডাউন করছে। এখন কি হয়েছে, যারা মনে করেন বড় বড় ইনভেস্টর তাদের কাছে তো সব এক্সপার্ট আছে, যখন হচ্ছে যাই আপনার হচ্ছে সে প্রেস কনফারেন্সে সে কখন হচ্ছে গুড ইভিনিং বলে চশমাতে কখনো হাত দেয় না, মানে যেটা টেনশনের ভাব বোঝা যাচ্ছে, সাথে সাথে সবাই শেয়ার সেল করে দিছে। মানে আপনার হচ্ছে ওই প্রেস ব্রিফিং কমপ্লিট হওয়া লাগে নাই। দেখেন বড় বড় বিজনেসম্যানদের অনেক কিছু থাকে, অতএব হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ তারা অনেক কিছু অ্যানালাইসিস করে। এখন আমাদের দেশে হচ্ছে যে আমরা এগুলো শুরু করতে চাই। আজকের একটা ঘটনা বলি, এই হচ্ছে যে বর্তমানে শরীয়তপুর যে ডিসির ভিডিও বানালো, ওইটার আমি হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করে রিপোর্ট জমা দিই, মানে বলে দিছি যাকে বলা দরকার যারা জানতে চাইছিলেন। অতএব বাংলাদেশেও কাজ হচ্ছে চেঞ্জিং আসবে, 1-2 বছরে কিছু আসবে না, 5-10 বছরে অনেক ভিজুয়াল চেঞ্জিং গুলো দিয়ে আসবে। কারণ এখন আমি 5টা 10টা 20টা লোককে পরিবর্তন করতে পারতেছি, কনভিন্স করতে পারতেছি, এটা থেকে 200 হবে 300 হবে, যখন এটা 20,000 হয়ে যাবে তখন আপনারা ওপেনলি কিছু দেখবেন। বাট আমি খুশি আলহামদুলিল্লাহ, মানুষ এখন জানতে চাচ্ছে। মেসেজ দিচ্ছে স্যার মিরাজ এটা সত্য না মিথ্যে বলছে, কি বলো? ওকে স্যার, দেন আমি এটা অ্যানালাইসিস আপনাদের বলি। শরীয়তপুরে যেন সে 7 মিনিটের হচ্ছে যে ডিসি যে হচ্ছে ভিডিওটা ভাইরাল হলো পরকীয়া নিয়ে, ওখানের মধ্যে হচ্ছে উনি যে কথা বলছিল ওনার ফেশিয়াল এক্সপ্রেশনের মধ্যে ঠোঁটে এরিয়া গুলো হচ্ছে দেখে ওনার খুব অ্যাঙ্গার, মানে বিরক্ত বা হচ্ছে বিরক্তি, ক্ষোভ, যেটাকে ক্ষোভ বাংলা বলে, ক্ষোভটা অনেক বেশি দেখা যাচ্ছে। তখন আমি বললাম দেখেন আমি তো ইনভেস্টিগেশন জগতে কাজ, আমি বলছি স্যার এখন এই ক্ষোভটা হচ্ছে দুইটা ব্যাখ্যা হতে পারে, একটা হতে পারে মেয়েটার প্রতি ক্ষোভ বোঝা যাচ্ছে, আরেকটা হচ্ছে এই ক্ষোভটা নিজের প্রতি ট্রান্সফার হয়, সে নিজেকে কিছু করবে, অর্থাৎ ক্ষোভটা কার প্রতি আছে সেটা কথা বলে দেখতে হবে। ওয়ান, এর পরবর্তীতে আরেকটা হলো হচ্ছে যে ছিল হচ্ছে সে যখন বলতেছিল আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক কিছু, বাট ওর কথার মধ্যে ট্রু ইমোশনাল ফিলিং গুলো হচ্ছে পাই নাই। হতে পারে ভালোবাসে, বাট একটা হচ্ছে না যে যার জন্য পাগল থাকে, উনি যে পাগলের বিহেভটা দেখাচ্ছে, বাট ইমোশনাল এক্সপ্রেশন গুলো হচ্ছে ওই পাগলের বিহেভ, মানে ট্রু লাভটা বা ইন্টেন্সটা হচ্ছে পাওয়া যায় না, সেটা হচ্ছে বলা হয়েছে। এর পরবর্তীতে অ্যানালাইসিস করলাম কি বলে তো দিলাম, অনেকগুলো অ্যানালাইসিস ছিল, অর্থাৎ ফুল ভিডিওটা অ্যানালাইসিস করা হচ্ছে যে ওকে কোন জায়গায় ইনভেস্টিগেশন, মেয়েটারও হচ্ছে যে আমি তো কারোর পক্ষের লোক না, আমি মেয়েকে ইনভেস্টিগেশন করছি। যে মেয়েটাকে কোলে নিয়ে ভাইরাল যে ছবিটা হয়েছিল, মেয়ে খেয়াল করে দেখবেন ছবিটা হচ্ছে যে লুকটা হচ্ছে ক্যামেরার দিকে ছিল, অর্থাৎ ওই ভিডিওটা সম্ভবত হতে পারে মেয়ে করছিল বা মেয়ে ক্যামেরার হচ্ছে বিষয়টা জানে। ছেলে তো হচ্ছে কোলে নিয়ে মজা আদর করতেছিল, বাট মেয়েটার লুকিং গুলো আমি মেজরিটি টাইম হচ্ছে ক্যামেরার দিকে দেখতেছি। দ্যাট ইজ দা আমাকে আরেকটা কোশ্চেন অ্যারাইজ করতেছে, আসলে এখানে কে কাকে ট্র্যাফিক ফেলছে। আমি তখন বলছি স্যার ওই আমার যে স্পেসিফিক যে ফরম্যাটটা ছিল প্রোফাইলিং, স্যার এই ফরম্যাটে হচ্ছে প্রোফাইলিংটা বের করলে ওর হচ্ছে সব তথ্যগুলো চলে আসবে। দ্যাট ইজ দা ওয়ার্কিং। দেখেন এটার জন্য আমি কোনো টাকা পয়সা পাচ্ছি না, বাট ভালো লাগে দেশে যেন এই লেভেলে কাজগুলো হচ্ছে। টাকা আমি কামাই ফরেন্সিকে রিপোর্ট করে এবং হচ্ছে যে ট্রেনিং গুলো দিয়ে, সামনে ট্রেনিং গুলো অনেক কোর্সে যাবে, এছাড়া আমার টাকা কামানোর আর কোনো হচ্ছে টাকা নেই। অতএব এগুলো অনেক কিছু দেশের বেটারের জন্য করা লাগে। ঠিক আছে, অনেক আলোচনা গেলাম। বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস প্রতিষ্ঠান নিয়ে তো গতকালকে বললাম, হচ্ছে যে কেসগুলো আমরা কেমন কাজ করতেছি। আর একজন মানুষ হচ্ছে যখন সে সরাসরি যেটা বলা দরকার সত্য না বলে সে অন্য কোনো মিথ্যা বিষয় বলতেছে, সেটাই হচ্ছে যে ইনফরমেশন এদিক সেদিক করতেছে, সেটাই ডিসিপশন, আর এটাকে বের করা। আর বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে একজন মানুষের নন ভার্বাল কিউজ গুলো, যেমন আমরা শাহরুখ খান একটা কথা বলেন, আমরা তার নন ভার্বাল কিউজ গুলো হচ্ছে এক্সামিন করলাম এবং সেগুলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। কিভাবে? তার গেস্টার দেখে, তার ফেসিয়াল এক্সপ্রেশন গুলো দেখে, তার ফিজিক্যাল বিহেভিয়ার গুলো দেখে। এটা দিয়ে আমরা কি করার চেষ্টা করেছি, তার ইমোশনকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছি এবং ইন্টেনশনটা, তার উদ্দেশ্যটা কি ছিল, সে অ্যাটিটিউডটা কি ছিল, সে কি মিনিং দিচ্ছে, সেগুলো হচ্ছে আমরা বোঝার চেষ্টা করছি। তাহলে এতটুকু আপনারা বুঝে যেতে পারছেন হচ্ছে কোন শব্দ না করে হচ্ছে আপনার কম্বিনেশন করা যায়।
অর্থাৎ আমাদের 93% কমিউনিকেশনটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, আপনার 93% কমিউনিকেশনটা হচ্ছে আমাদের নন ভার্বাল কমিউনিকেশন, যেখানে 7% হচ্ছে শব্দ, বাকি 38% হচ্ছে আমার ভয়েসের কোয়ালিটি কেমন, 55% হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস। যেমন হলো আমি একজনকে বললাম আসো হচ্ছে, অর্থাৎ আরেকজন বললাম আসো, আসো শব্দ তো একই 7%, কিন্তু পরেরটা হচ্ছে আমি রাগ, গোসা, বিরক্ত, বুঝা যাচ্ছে, আমি হাতটাও জোরে নাড়লাম এবং হচ্ছে কথার টোনটাও দিয়ে দিতাম আর চেঞ্জ করলাম, এই জায়গাটা হচ্ছে মিনিং গুলো চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ কথা বলার টোনটা কেমন, এবং যারা আসলে আমি ওখানে মনে হয় ছিলাম, বা আসলে এই, অর্থাৎ সেদিন আসলে বলছেন, এই ধরনের কথাগুলো আপনারা তখন আদালতে যে আসলে কি আপনি ওখানে ছিলেন, আপনার তো কথার মধ্যে যাই হেজিটেশন হচ্ছে দেখতে পাচ্ছে, আপনি নিজে কি সন্দিহান, অর্থাৎ এই বিষয়গুলো হচ্ছে যাই দেখার আছে। আর এটা হচ্ছে আমি তো রিসার্চম্যান, আর রিসার্চ গুলো হচ্ছে যাই করে থাকি, রিসার্চের কথাই বলি। এটা হচ্ছে একজন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ওনারা রিসার্চ করে বের করছেন, আলবার্ট মেয়ার রাবিন। আর উনি 7% আমরা শব্দ, 38% হচ্ছে ভোকাল কোয়ালিটি, 55% গেস্টার পোস্টার। পোস্টার মানে কি, যেমন আমরা যে আমাদের শরীরের প্রত্যেকটা যে ছোট ছোট মুভমেন্ট গুলো আছে, মুভমেন্ট গুলো হচ্ছে যাই আপনার চেঞ্জিং হওয়া, যেটা হচ্ছে যাই হাত নাড়ানো, তার পরবর্তীতে হলো আমার মাথা নাড়ানো, এই জায়গাগুলোকে হচ্ছে যে পোস্টার বলে। আর গেস্টার বলতে হচ্ছে যে বোঝায় আমি যে স্টাইলে দাঁড়িয়ে আছি, আমরা যখন ছবি তুলি তখন বলি একটা পোজ দে, পোজ মানে সরি 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 আমি এখানে একটু হচ্ছে ভুল ব্যাখ্যা করছি। পোজ মানে হচ্ছে পোস্টার, অর্থাৎ আমি যে স্টাইলে দাঁড়িয়ে আছি, বসে আছি, অর্থাৎ পোজ মানে পোস্টার, অর্থাৎ যে স্টাইলে আমি এখন এইভাবে দাঁড়িয়ে আছি, এইভাবে হচ্ছে বসে আছি সেটা। আর গেস্টার মানে আমার হাত পায়ের হচ্ছে ছোট ছোট মুভমেন্ট গুলো, যেমন আমি কথা বলার সময় মাথা নাড়তেছি, হাত নাড়তেছি, এই জায়গাগুলো গেস্টার। আর ফেসিয়াল এক্সপ্রেশন হচ্ছে আমার চোখ, কান, নাক, মুখের যে আমার পুরা মুখে যে আমার চেঞ্জিংটা আনবো সেই জায়গাটা। এবার বলেন আপনাদের বন্ধুর মধ্যে ফ্রেন্ড সার্কেলটা কখন এরকম মুখ ব্যাখ্যা করে? কোনো কিছু অপছন্দ হলো নাকি? এরপরে আর কখন দেখছেন, কখন করে? বলেন বলেন, যারা আনমিউট করেন কথা বলবেন, এরপর আবার মিউট করে নিবেন, ঠিক আছে, নইলে আপনাদের আশপাশে হচ্ছে সাউন্ড আসে। এবার হচ্ছে দেখেন আমি একটু যেটা বলি, আমরা হচ্ছে বিশেষ করে আপনার ফিমেল যদি ফ্রেন্ড থাকে বা কোনো কিছু, আমরা ছেলেরা হচ্ছে যে করে থাকি, যেমন এই শাহরুখ খানও কিন্তু বিয়ের মধ্যে এত বেশি না করলেও ঠোঁটটা হালকা বাঁকা করছে, অর্থাৎ মানে কি, যখন আপনি কোনো কিছু ডিসলাইক করবেন বা আপনার হচ্ছে অপছন্দ হবে বা বিলিভ করবেন না বা ডাউট থাকবে অথবা নিজেকে সুপ্রিম ফিলিং হবে, যেমন আমি যদি এখন ছোট মানুষ, আপনাদেরকে মাত্র আমার বয়সটা 29 হচ্ছে চলতেছে, আমি এখন আপনাদের এই 50-60 বছরের অভিজ্ঞতা আপনাদের লোক দিচ্ছে, আরে পিচ্ছি বাচ্চা কি আমাদের কোচ শিখাবে, আসতে বলে মুখটাকে ব্যাকা করছে, মানে ভিতরে হচ্ছে যে একটা সুপ্রিম ফিলিংটা আছে, এই সুপ্রিম ফিলিং এর কারণে হচ্ছে যে উনি এভাবে মুখটাকে আস্তে পাকা করে নিয়েছে। একটু মিউট করে নেন অ্যাডভোকেট, মিউটের অপশন চলে আসছে, গুড। এবার হলো আমি এত ডিটেলসে যাচ্ছি না, আমার সময় কম, এই জন্য আমি একটু শর্টে যাচ্ছি। আপনি এই রিলেটেড আমার অনেকগুলো ভিডিও ইউটিউব আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন, বাট আপনাদের আমি লিস্ট বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে অ্যানালাইসিস করে সেটা দেখি। একটা হলো আমরা যেমন চোখের পলকটা প্রতি মিনিটে হচ্ছে 12 থেকে 15 বার ফেলে থাকি। এখন হলো আমরা বলে থাকি হচ্ছে ক্রিমিনাল যখন মিথ্যা বলে তখন হচ্ছে চোখের পলকটা বেশি ফেলে। এই কথা জানার পরে ক্রিমিনাল এখন কি করছে, জোর করে হচ্ছে চোখের হচ্ছে যায় আই কন্ট্যাক্ট মেনটেন করে। এখন আমরা দুইটাকেই ডিসিপটিভ বিহেভিয়ার রাখছি, যখন হচ্ছে আপনি হচ্ছে অনেক মিথ্যা বলে তখন চোখের পলকটা বেড়ে যায়, অথবা আপনি যখন হচ্ছে চোখটা একদম অতিরিক্ত জোর করে হচ্ছে আই কন্ট্যাক্ট করতে চাচ্ছেন, এটাও ডিসিপটিভ বিহেভিয়ার বা হচ্ছে কিউজ বলা হয়। আরেকটা হলো মানুষের যখন কগনিটিভ, আপনাকে আমি একটা চিন্তা করে কোনো কথা যখন বলতে চাইবেন তখন হচ্ছে চোখগুলো এইভাবে টিম টিম করবে, অর্থাৎ চোখের আই বিলিংটা বেড়ে যাবে। ওইটা বেড়ে যাওয়ার মানেটা হচ্ছে কগনিটিভ লোড, মাথার মধ্যে অনেক ধরনের চিন্তার লোড হচ্ছে। আমি আরেকটা রিসার্চের মধ্যে যখন আমি একটু এগুলো নিয়ে রিসার্চ করি, আমি একটা পেলাম পাচ্ছি হচ্ছে মানুষ যখন যে স্পেসিফিক ওয়ার্ডটা মিথ্যা বলে, মিথ্যা বলার সময় চোখের পলকটা একটা লম্বা সময়ের জন্য হচ্ছে ফেলে দেয়,
অর্থাৎ চোখের পলকটা ওই যেমন তুমি এই কাজটা করছো, না আমি করি নাই, এই না করার সময় হচ্ছে চোখটা বন্ধ করে, অর্থাৎ কথার সাথে সাথে টোনের সাথে সাথে, যেটা আমাদের অনেক অ্যাঙ্গেল গুলো দেখে বুঝতে সাহায্য করে। উনি হচ্ছে জোন এডোরো, উনি বিহেভিয়ারাল সায়েন্স ইউনিট প্রথম থেকে এমবিএ তে শুরু করছে, এখন হচ্ছে রিটায়ার্ড, এখন অনেক শুধু কাজ করে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে, খুব ফেমাস ইন্টারন্যাশনাল একটা ব্যক্তি, অনেক বই লিখেছেন যেটা পড়ে আমরা কাজ করতেছি। যেমন হচ্ছে আপনার এই পিকচার গুলো কখন চিন্তা করো, যেমন আপনাকে একদম জিজ্ঞাসা করতেছেন হচ্ছে যে তো, কি বলবো, আদালতে হচ্ছে কাউকে জিজ্ঞাসা করলেন তুমি হচ্ছে এই কাজটা করতে পারবা কিনা, বা ওখানে হচ্ছে যে যাবা কিনা, বা এটা এটা করা দরকার, উনি বলছে হ্যাঁ ঠিক আছে আমি করতেছি, এই রকম। বা আপনার আদালত বলেন, উকিলে বলেন, হচ্ছে বিচারক বলেন, উনি হচ্ছে চোখে এভাবে হাত দিয়েছে, হাত দেওয়ার মানেটা কি, অর্থাৎ ওই কথা বলার সময়, কথা চলতেছে, ওই কথার সময় হচ্ছে চোখে হাত দিয়ে হ্যাঁ ঠিক আছে আমি করতেছি, অর্থাৎ আমি আপনার কথা শোনার আছে, শুনছি, বলার আছে, হচ্ছে যাই বলছো, বাট আমি এটা অ্যাপ্লাই করবো না, আমি এটা পছন্দ করি না। দেখেন, অর্থাৎ আমার কনভার্সেশনের সময় সেই হাতটা কোথায় দিয়েছে, কোন জায়গায় দিয়েছে, এগুলো দেখো আমরা বুঝতে পারবো। এবার হলো কারো কোনো নেগেটিভ ধরলাম, আমরা একটা ঘটনা, এখানে একজন মেয়েকে হচ্ছে ধরলাম 7-10 বছরে মেয়েকে হচ্ছে রেপ করে হচ্ছে কেটে কেটে টুকরো করে ফেলে দিয়েছে, আপনি যখন কথাটা শুনছেন আহ কি হচ্ছে, যখন করতেছেন চোখটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আপনার চোখ কত বেশি বন্ধ হচ্ছে, অর্থাৎ এটা দ্বারা বোঝা যাবে আপনি কথাটাকে কত বেশি নেগেটিভ ভাবে ইমোশনালি হচ্ছে নিয়েছেন, অর্থাৎ আপনি কত বেশি ফিল করেছেন। সবার কিন্তু ইমোশনাল ফিলিং একই না। এই দুইটা হচ্ছে বিহেভিয়ার খুব বেশি গুরুত্বপূর্ণ। ধরলাম আপনি কাউকে হচ্ছে খুব জিজ্ঞাসা করতেছেন কোনো কিছু, আপনি এখন থেকে ক্লায়েন্টদের বাদী বিবাদী পক্ষে যখন যাবেন তাদেরকে জেরা করতে, আর দেখবেন ঠোঁটটাকে চেপে রাখছে, যত বেশি আপনি ঠোঁটটাকে চেপে রাখবেন তত বেশি আপনি স্ট্রেসের মধ্যে আছেন, এবং এই জামির যে অংশটাতে, এটা হচ্ছে মেন্টালিস্ট বলে আমরা, এই অংশটাকে যত বেশি আপনি টাইট করে হচ্ছে যে রাখবেন তত বেশি হচ্ছে যে আপনার বোঝা যাবে আপনি খুব টেনশনের মধ্যে, স্ট্রেসের মধ্যে, চাপের মধ্যে আছেন। বা আমরা এটাকে বলি যত কম আপনার ঠোঁট দেখা যাবে, ঠোঁট যত বিষয় থাকবে তত বেশি আপনার টেনশন বা স্ট্রেস আপনার কাজ করতেছে, এনজাইটি কাজ করতেছে। আর এটা বলেন, এই জিভটা বের করে দেওয়া লাইফে কখন হয়েছিল বা কখন করা হয়? বলেন। জিহ্বাটা কখন আপনাদের মধ্যে কথা বলার সময়, কখন কনভারসেশন চলতে হঠাৎ করে জিহ্বা কখন বের করেন? যখন এমন একটা কথা বলে ফেলি যেটা আমি কথাটা বলতে চাই নাই আর কি, মানে মুখ ফসকা বের হয়ে গেছে এরকম টাইপের। Okay. এবার আপনাদের আদালতে এটা কিভাবে হেল্প করবে? আদালতে হেল্প করবে যে একজন কথা বলতে বলতে আস্তে জিহ্বাটা বের করবে, অর্থাৎ যেমন আমরা যারা খুব টকেটিভ আছে, অনেক কথা বলা উচিত হয় না বা বলে ফেলছি, বা পাওয়ারের খেলায় জোশ বা জোরে, তখন আমরা আস্তে জিহ্বাটাকে আরে কি বললাম, কেন বলছি, এটা উচিত হয় নাই। অর্থাৎ আপনি একটু যখনই সে একটা মাইন্ডসেট নিয়ে তো আসে, কোশ্চেন করতে করতে আসতে সে কি করলো হচ্ছে যে ধরলাম একটা আপনার কোশ্চেন ফাঁস করে দিছে একটা তথ্য, যে সে মিথ্যাবাদী, এটা প্রমাণ হয়ে যাচ্ছে, আস্তে জিব্বাটা বের করে দেন, আপনি ওই রিলেটেড কোশ্চেন গুলো যাবেন। আদালতে হচ্ছে আমি যতটুকু দেখেছি, আমি আগে বলে আমি মাত্র 2বার অবজার্ভ করার হচ্ছে সুযোগ হয়েছিল, আর এরপর আমি এমনি বাইরে থেকে হচ্ছে যে দেখেছি। বাট আমি এজ এ এক্সপার্ট লোক, অন্যদের 100বার দেখার আমার 5-6বার দেখার সমান। অতএব আমি একজন জায়গা থেকে যা শিখতে পারবো, আপনারা 10 দিন দিয়ে পারবেন কিনা আল্লাহ জানে, অনেকেই পারবেন না, বাট হচ্ছে যে মেজরিটি পারবেন আশা করি। ওকে, এখন হচ্ছে আমি এই ওখানের এক্সপিরিয়েন্স থেকে নিচ্ছি, আর সে জায়গা থেকে বলতেছি। এখন আপনাদের ওখানে আমি দেখলাম হচ্ছে যে কোশ্চেন দ্রুত করা, যেমন একটা আগে ভাইয়া আমাকে যে কোশ্চেন করছে, আমাকে আটকা ফেলতে চাচ্ছে, অর্থাৎ এই ধরনের সুযোগ দিচ্ছে না একদম আমাকে ডিপেন্ড করার, উনি ওনার রিলেটেড কোশ্চেন গুলোকে হচ্ছে যে রেখে দিচ্ছে। এই জাতির ক্ষেত্রে আপনি তখন তার বডি ল্যাঙ্গুয়েজ গুলো দেখে তাকে কাবু করতে পারবেন। এটা হলো আপনার এই কপালে বাঁধগুলো দেখেন, একটা হচ্ছে ক্রিমিনাল পিকচার, কোড গুলো একদম খুব বেশি না, আপনারাই বলেন এখানে কি কি চেঞ্জ গুলো খুঁজে পাচ্ছেন? তার ফেসের মধ্যে কি কি এক্সপ্রেশন গুলো খুঁজে পাচ্ছেন বলেন। হ্যালো, আছেন তো আপনারা?
হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, কথা বলেন না কেন? এটা কি লেকচার মেথড যেন হচ্ছে আমি বক বক করে যাবো, আপনারা কোনো আওয়াজ না করা ছাড়া থাকবেন? যেমন আমার হচ্ছে কিছু গ্রাফোলজি ক্লাস আছে, বডি ল্যাঙ্গুয়েজ ক্লাস আছে, এখানে মধ্যে আপনাকে একদম চেহারা দেখানো বাধ্যতামূলক ফরজে। আমার একটা গ্রাফোলজি কোর্স আছে, হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস করে শেখায়। এখন 13 নাম্বার ব্যাচ শুরু হবে, এটাই লাস্ট ব্যাচ, এরপরে রেকর্ডেড হচ্ছে সেল করবো শুধু। ওখানের মধ্যে হচ্ছে যায় 50% স্টুডেন্ট এখনো সার্টিফিকেট নিতে পারে না। আমি হচ্ছে ক্লাসের পরে হচ্ছে আপনার ইয়াটাকে সে আমরা কিছু টার্গেট থাকে যেন হচ্ছে আপনি 5টা স্যাম্পল অ্যানালাইসিস করবেন, করলে হচ্ছে কি আপনার তখন এক্সপার্ট হচ্ছেন আমরা বুঝতে পারবো, এবং এটা 80 মার্কস এর উপরে আপনি যদি মার্ক পান তখন সার্টিফিকেট দিব। 50% হচ্ছে নেই না এখন পর্যন্ত সার্টিফিকেট। অতএব আমি এই পরিমাণ যখন পড়াই যেটাতে যা বলি তাই। অর্থাৎ যেমন আপনাদের এখন লয়ারদের কেন দিচ্ছি, কারণ লয়াররা ব্যস্ততার সময়ের মধ্যে আসছে, এই জন্য আমি এমনি অত কৃতজ্ঞ। বাট অন্য কেউ আমার প্রতিষ্ঠান থেকে আমি তো এখন ওয়ার্কশপও করাই না, কজ হচ্ছে শুধু অনলি লং টাইম হচ্ছে ট্রেনিং গুলো হচ্ছে করায়, আর সামনে তো এখন এগুলো রেকর্ডে চলে যাচ্ছে শুধু কর্পোরেট এবং হচ্ছে আর্মি ইন্টেলিজেন্স এদেরকে ট্রেনিং নেওয়ার আমার ফিউচার প্ল্যান। অতএব আপনারা কিন্তু আমার সাথে যদি কোনো কোর্সে ভর্তি হন, কোনো কিছু করেন, এই মাইন্ডসেট নিয়ে আসবেন। কথা বলতে হবে, ভিডিও অন রাখতে হবে, যখন যেটা জিজ্ঞাসা করবে একদম পার্টিসিপেন্ট করতে হবে। শুধু লেকচার মেথডে শুনবেন, এটার আমি অপছন্দ করি চরম মাত্রায়। এবার আসেন এখানের মধ্যে হচ্ছে দেখেন তার হচ্ছে জামির এখানের মধ্যে কি পরিমাণ চেঞ্জিং বলছিলাম আমরা, যত বেশি টেনশন আসবে স্ট্রেস আসবে তত জায়গায় চেঞ্জিং আসবে। তার ঠোঁট দেখেন ভিতরের দিকে নিয়ে আসছে, ঠোঁটের কর্নার গুলো নিচের দিকে চলে আসছে। এরপর হচ্ছে চোখের ব্রুটা বৃদ্ধ হওয়ার কারণে বাসটা বোঝা যাচ্ছে, বাট সে ন্যারো হচ্ছে যে চোখে দুইটা চোখের পলকটাকে ছোট করে ফেলছে। ও আমার রিসার্চে আরেকটা আমি খুব ভালো ফাইন্ডিং পাচ্ছি, সেটা হলো যখন মানুষ মিথ্যা বলে, মিথ্যা বলার সময় চোখটা একটু ছোট করে হচ্ছে যে কনভিন্স করার জন্য সামনের দিকে নিয়ে আসে। ইনশাল্লাহ আমার পিএইচডি শেষ হোক, আপনারা একদম মিথ্যার সে একটা আমি স্কেল ডেভেলপ করতেছি, তো অনেক বড় শিট পাবেন, যেটা অনেক মজার জিনিস হবে ইনশাল্লাহ। এবার আপনার হচ্ছে ফোরহেডটা যেটা আছে, ফোরহেড গুলো হচ্ছে অনেক ভাঁজ হচ্ছে, এবং এই গ্ল্যাবেলার যেটা বলা হয়েছে দুই ভ্রুর মধ্যখানে হচ্ছে গ্ল্যাবেলার চেঞ্জিং আসছে, অর্থাৎ সে চরম মাত্রায় সাইকোলজিক্যাল ডিসকমফোর্টের মধ্যে আছে, সেটা বুঝতে পারতেছে। এবার আপনাদের অনেকের কোশ্চেন হচ্ছে জায়গায় গেছে, যে কোশ্চেন গুলো হচ্ছে আমি এখন অ্যান্সার দিচ্ছি। সবাই বডি ল্যাঙ্গুয়েজের মিনিং কি একই কালচার না, মানুষ যেহেতু বডি ল্যাঙ্গুয়েজের মিনিং গুলো আলাদা হবে, সময় অনুযায়ী আলাদা হবে, কালচার অনুযায়ী আলাদা হবে, অতএব আপনাকে এগুলো জানতে হবে। যেমন আমার এখন বললাম এই জোন অ্যাবেরর এসে যদি বাংলাদেশে বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস বা ইনভেস্টিগেশন শিখায়, আমাদের পুলিশরা এত বেশি কানেক্টেড করতে পারবে না। একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড হচ্ছে ওনারা বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স গুলো বুঝে না, কে কিভাবে ওয়াশ গুলো করে। হ্যাঁ বলতে পারো, বাট আমরা যেরকম হচ্ছে একদম দল ধরে ধরে কে কিভাবে কাকে ব্রেন ওয়াশ করতেছে, কোন কথা বলে কোন সময় বলে, যেভাবে করতে পারবো এটা পারবে না। অতএব কালচারাল চেঞ্জিংটা অনেক ম্যাটার আছে। আর আরেকটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করার আগে সবার আগে বাধ্যতামূলক মানে ফরজটা হলো আপনার বেস লাইন ক্রিয়েট করা। বেস লাইন মানে কি, একজন ব্যক্তি নর্মাল অবস্থায় কেমন আচরণ করে। আমি উদাহরণস্বরূপ হচ্ছে যদি বলি, সালমান খান যখন বিগ বস হোস্টিং করে, আপনারা খেয়াল করছেন কিনা, সে পকেটের মধ্যে হাত দিয়ে দিয়ে দেয়। আমরা বলি বৃদ্ধাঙ্গুল না দেখানো মানে হচ্ছে পকেটের মধ্যে যদি পুরো আঙ্গুল থাকে আপনার কনফিডেন্স লো, বৃদ্ধাঙ্গুল দেখাতে হবে। এখন আপনারা বলেন তো হচ্ছে বিগ বস হোস্টিং করার সময় হচ্ছে যে সালমান খানের কি কনফিডেন্স লো থাকে? হ্যাঁ না বলেন? না, কনফিডেন্স কি বেশি থাকে না কম থাকে, কোনটা? বেশি তো মনে হয়। বেশি। তাহলে এটা মানেটা কি? অর্থাৎ একটা হচ্ছে দেখেন শাহরুখ আর সালমান খান হচ্ছে যে বডি বিল্ডার, তার একদম বডি গুলো এরকম চেস্টের মতন এভাবে টান থাকে, উপর অংশে কনফিডেন্স আমরা দেখা যাচ্ছে। সে এখন পকেটের মধ্যে হাত দিয়ে রাখছে, এটা তার জন্য বেস লাইন, এটা কোনো আলাদা মিনিং আসবে না। এই জন্য বাইরের দেশে হয় কি, ইউকে ইউএসএ তে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় মানুষের ভিডিও গুলো থাকে, ধরলাম কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশন করা দরকার, তাই সে বাজারে কাস্টমারের সুপার শপে কিভাবে কথা বলছিল সে জায়গায় আমরা কিছু কনভারসেশনের ভিডিও দেখে এরপর হচ্ছে ইনভেস্টিগেশনের সময় তাকে আমরা ধরে নিয়ে আসছি। ওখানে তো বডিতে হচ্ছে ক্যামেরা থাকে, গাড়িতে ক্যামেরা থাকে, ওই জায়গায় কিভাবে কথা বলতেছে, আমার ইনভেস্টিগেশন রুমে কেমন কথা বলছে, দেন আমরা ওই পার্থক্য গুলো দেখি। অর্থাৎ নর্মাল কনটেক্সে তার আচরণ কেমন ছিল, আর হচ্ছে নর্মাল আচরণে তার বিহেভটা কেমন ছিল, আর ইনভেস্টিগেশন রুমে কেমন ছিল, সে পার্থক্যটা দেখা। বাংলাদেশে কিছুদিন আগে হচ্ছে যায় নাহিদ যখন উপদেষ্টা ছিল, খেয়াল করছেন কিনা, সে এভাবে হাত দিয়ে থাকতো।
এখন এইভাবে হাত ধরে থাকা হচ্ছে রিজিড মাইন্ডসেট। এখন ও কি রিজিড মাইন্ডসেট? ওটা না, তার হচ্ছে বাংলাদেশে আমরা তো স্টাইল কখনো শেখানো হয়, এটা তার তো এইভাবে ধরে রাখে, এটা তার জন্য নর্মাল বিহেভিয়ার, এটা তার বেস লাইন। অতএব মানুষের আপনার বেস লাইন গুলো হচ্ছে বুঝতে হবে কোনটা তার নর্মাল আচরণ। আর আরেকটা হলো কি, বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করলে ধরলাম, যেমন একটা হলো মানুষ মিথ্যা বলার সময় ক্যাটাকোলামাইন হরমোন নিঃসরণ হয় নাকে, যার কারণে সে নাক টাচ করে। এখন একজনের নাক টাচ করছে, আপনি বলেছেন তুমি তো মিথ্যা বলতেছো, এমনটা না। না, আপনাকে একসাথে 3-এর অধিক কিউজ দেখতে হবে। মানে নাক টাচ করা হতে পারে সেই তার সর্দি লাগছে, অথবা নাক টাচ করা তার হ্যাবিট, সেই জায়গাটাও আপনাকে বুঝতে হবে। এই জায়গাগুলোকে নিয়ে আসতে হবে। যেমন একজনকে হচ্ছে আপনি রমজান মাসে আসরের পরে হচ্ছে একজনকে আদালতে নিয়ে আসে, সে খুব ঘেমে আছে, খুব ইয়েতে আছে। এখন ভাই ধরলাম সে রোজা রাখছে, এখন এই রোজা রাখার কারণে সে ঘেমে যাবে, নিঃশ্বাসটা বড় হবে, এটাই তো স্বাভাবিক। এবার আমাদের বাংলাদেশে রিসেন্ট যে আদালতে কার্যক্রম হচ্ছে, অনেকের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারবেন হচ্ছে যতই বিচারক হোক, ওরা হচ্ছে ডোন্ট কেয়ার মেন্টালিটির। বাংলাদেশে বড় বড় হচ্ছে যে সিরিয়াল কিলার যেগুলো আছে, বড় বড় যে নেতাগুলো আছে, মানে বের হওয়ার পর কি যে করতেছে, অতএব যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝে ওরা। এটা আমি একজন বলে আমাদের ওই আপনার ভিডিও যেটা আমি শেয়ার করেছিলাম ক্রিমিনাল মাইন্ডসেট, ওখানে ডিআইজি স্যারে বলতেছিল বাংলাদেশের লোকরা, ক্রিমিনালরা ক্রাইম করে এই জন্যই হচ্ছে যে তারা জানে তাদের কোনো শাস্তি হবে না, বা হচ্ছে তারা বেঁচে যাবে। দেখেন আমি এখন অনেক কথা বলবো, আপনারা হচ্ছে লয়ের লোক, শুধু আইন দিয়ে কথা বলুন, বাট রিয়েলিটি আরেক জায়গায়। এই কথা আমি বলি না, ডিএজি স্যার বলছে, টপ লেভেল একজন, ওই ভিডিওতে দেখতে পাবেন। অতএব ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারে যে কে গিলটি ফিলিং করছে, কে করতেছে না। আমরা এগুলো ভিডিও দেখবো। এবার আরেকটা হচ্ছে আমাদের 43-44 মাসলস আছে যে ফেসের মধ্যে, যেখানের মধ্যে হচ্ছে 10,000-এর উপর এক্সপ্রেশন তৈরি করে। অতএব আমরা চাইলে সবকিছু ফেক করতে পারি না। উনি হচ্ছে ডক্টর পাওয়েল একম্যান, উনি একটা এক্সপ্রেশন নিয়ে মূলত বেশি কাজ করছিলেন। আমি একটু থিওরিতে কম দেখ, সময় কম, আমি একটু দ্রুত যাচ্ছি, যেখানে আপনাদের অ্যাপ্লাই কিছু। মানুষ যখন এখানে সারপ্রাইজ হচ্ছে, তখন হচ্ছে দেখেন সে মুখটা একটু ওপেন হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। এর পরবর্তীতে হচ্ছে যে ফেসটা এত খুব একদম রিল্যাক্সও নাই, খুব হচ্ছে টাইট টাইট হয়ে নাই, মানে নর্মাল অবস্থার মধ্যে আছে। এরপরে আপনার চোখের পলকটা হচ্ছে আপনি দেখেন উপরের দিকে হচ্ছে উঠে গেছে, ব্লু গুলো উপরের দিকে হচ্ছে, এবং রাউন্ড শেপটা অনেক সুন্দর একটা রাউন্ড শেপ চলে আসছে। এবং আরেকটা হলো এই তো মুখের মধ্যে রিল্যাক্স চলে আসছে। পরেরটা হচ্ছে দেখেন এই চোখের নিচে যে অংশ আছে, আমাদের বাংলাদেশে অনেক আমরা ঘুমাই না, যা বয়স হওয়ার কারণে চোখের নিচে পানি দাগ এটা থাকে। বাট আলটিমেট হলো যখন মানুষ ভয় পেয়ে যায়, এই উপরে যে চোখের ব্লুটা পলকটা হচ্ছে দেখেন একদম বাঁকা, নর্মাল হয় না, অতিরিক্ত হচ্ছে যে বাঁকা হয়ে গেছিল, মুখটা হালকা আসতে বাঁকা হয়ে গেছে, আল্লাহ ভয় গেছে, মানে এরকম হচ্ছে একদম আমরা চমকে যাওয়ার মতন যে অবস্থা। গ্ল্যাবেলা দুই ব্রুর মধ্যখানে গ্ল্যাবেলার অংশের চেঞ্জ গুলো আসছে, এবং চোখগুলো হচ্ছে সে বড় বড় করে ফেলছে। ডিসগাস্ট অর্থ হচ্ছে বিরক্ত, সে একদম যখন বিরক্ত করে তখন হচ্ছে এই জায়গার মধ্যে একদম সবকিছু একদম চোখটাকে ছোট করে ভাঁজ করে এভাবে একদম চেঞ্জ করে হচ্ছে যে মধ্যখান বরাবর নিয়ে আসে। আমরাকে এটাকে নোজ উইঙ্কলিং বলি। এটা আমি মিথ্যা বলার সময় খুব বেশি পেয়েছিলাম, মিথ্যা বলার সময় ওরা ওই এক্সপ্রেশনটা হচ্ছে দিচ্ছে। এরপরে ঠোঁট উপরের দিকে হচ্ছে যাই হালকা একটু থাকবে, অর্থাৎ কেন এরকম করতেছে, কেন এই ধরনের আমার প্রফেশন বিরুদ্ধে কথা বলতেছে, অন্য ডিপার্টমেন্টে হচ্ছে চুরি হচ্ছে না। অর্থাৎ এই বিরক্ত, তখন দেখবেন যে আপনার বাচ্চার আচরণ আপনি বিরক্ত কিনা, বা আপনার আচরণে বাচ্চা বিরক্ত কিনা, তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখেন বুঝতে পারেন। অ্যাঙ্গার যখন ওই যে একদম খুব দেখেন ঠোঁটটা চেপে ধরে রাখে, বা দাঁতে দাঁত আমরা লাগিয়ে রাখি, এবং হালকা সামনের দিকে ঝুঁকে আসি, চোখটাকে একটু বড় করে, মানে একদম তাকিয়ে আছে, মনে হয় এখনই খেয়ে ফেলবে, এই ধরনের একটা লুকিং হচ্ছে দেওয়া থাকে। হ্যাপিনেসের ক্ষেত্রে হচ্ছে আজকের বডি ল্যাঙ্গুয়েজ আপনি যত বেশি শিখবেন তত বেশি অসুখী হবেন, এটা মনে রাখবেন। এই জন্য মাঝে মধ্যে আমি যখন সংসার ঘরের মধ্যে থাকা আমুষা ফ্যামিলি মেম্বার সাথে, তখন কিন্তু আমার সকল নলেজ এক পাশে রেখে আমি ইয়ার্কি মোডে চলে যাই, কারণ এত সিরিয়াস থাকা যায় না। এই জন্য হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ এগুলো জানলে সবসময় সিরিয়াস মুডে থাকা যাবে না, তাহলে লাইফে হ্যাপিনেস থাকবে না। এবার আসি, আজকের পর থেকে অনেক কিছু আপনাদের ভালো লাগবে না, সেটা কি? বডি ল্যাঙ্গুয়েজ যখন হচ্ছে একজন মানুষ রিয়েল স্মাইল করে, এই তার ঠোঁটের কর্নারটা উপরের দিকে উঠে যায়, ঠোঁটের কর্নারটা মিডের বরাবর থাকে না, উপরের দিকে উঠে যায়। এই যে আমরা চিক যেটা আছে, এই হচ্ছে আমরা গুলো গুলো করে আদর করি, এটা শক্ত হয়ে টাইট হয়ে উপরে উঠে ডান দিকে হালকা, মানে দুই পাশের দিকে হালকা একটু সরে যাবে। ঠোঁটের কর্নারের দিকে হচ্ছে যে হালকা একটু ভাঁজ আসবে, বয়স কম হলে ভাঁজটা দেখা যাবে, চোখটা জল জল করবে।
আর যদি হচ্ছে যে যারা আমাদের নায়ক নায়িকারা শুধু আসে এরকম একটা সুন্দর, আর ফিগার তো সুন্দর, দেখতে সুন্দর, এই জন্য শুধু সোশ্যাল একটা স্মাইল দিয়ে, অর্থাৎ এটা মিডল বরাবর থাকে। আরেকটা হলো স্যাডনেস। যখন আপনি একদম স্যাডনেস হচ্ছে থাকবেন, দেখেন ফেসিয়াল এক্সপ্রেশন মাসেলস গুলো মনে হয় এখনই ড্রপ করতেছে, হচ্ছে এখনই পড়ে গেছে, এরকম মনে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে ঠোঁটের কর্নারটা, স্মাইলের সময় বলছে উপরে থাকবে, এবার এই কর্নারটা হচ্ছে নিচের দিকে হচ্ছে যায় নেমে যাবে, এবং হচ্ছে সে তাকিয়ে আছে কিন্তু আসলে আপনার দিকে তাকিয়ে নেয়, এবং তার শোল্ডার গুলো নিচের দিকে হচ্ছে যায় থাকবে, তার এনার্জি গুলো হচ্ছে কম থাকবে, সেই বিষয়টা বুঝতে পারবেন। যেমন আমি আদালতে যে গিয়ে বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করি, আরে কিছু লোক তো হারি গ্যাপের মধ্যে আছে, কিছু লোক সুপ্রিম ফিলিং এর মধ্যে আছে, কিছু লোক হচ্ছে বিরক্ত এক্সপ্রেশন দেখাচ্ছে, কিছু লোক স্যাডনেস এক্সপ্রেশন দেখাচ্ছে। ওই আমি যে ভাইয়ের সাথে গেলাম ওইটা তো ফিমেল যেটা ছিল, অভিযোগ দিল যে ভিডিও করতেছে, আরে ওই ফিমেলের বডি ল্যাঙ্গুয়েজ, আরে সুপ্রিম ফিলিং, মানে আই এম সামথিং। এবার কন্টেম্প মানে কি, বিরক্ত, আর ঠোঁটটাকে হালকা একটু বাঁকা দিয়ে দিয়েছে, কি করতেছ, বড় বড় কথা আমরাও বলতে পারি, কাজের কাজ কি করতেছ, কিছুই চেঞ্জ হবে না, আস্তে আপনি একটা বিরক্ত ভাব প্রকাশ করে দিলেন। আদালতের হচ্ছে কোর্টের অনেকগুলো রুলস রেগুলেশন থাকে, এবং বিচারক অনেক সম্মান হচ্ছে দেখাতে হয়, যার কারণে হচ্ছে আপনার দেখবেন আদালতে মানুষ বা পুলিশের ওসি রুমে গিয়ে এভাবে একদম আপনাকে এভাবে নিয়ে সামনের দিকে দাঁড়াতে হবে, অর্থাৎ সে আপনাকে স্যালেন্ডার করে হচ্ছে যে আগে কথাবার্তা গুলো হচ্ছে বলতেছে। এখন অতিভক্তি চোরের লক্ষণ। আমার কাছে যদি এসে কেউ এরকম ধরনের কথাবার্তা বলে, শুধু হুজুর হুজুর জি স্যার 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 করে, তাহলে অ্যাকচুয়ালি সে আমার কথাটা বুঝতে পারতেছে কিনা, আমার কথাটা নিচ্ছে কিনা, আমি এটা আগে ক্ল্যারিফাই করবো। এবার আসেন এই তিনটা কিউজ আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা কি? যেমন একজন হচ্ছে যে সে কথা বলতে বলতে, হ্যাঁ আমাকে হচ্ছে যে ওখানে গিয়েছিলাম, সে আমাকে অনেক কথাবার্তা বলছে, বলতে বলতে সে এখানে হাত দিয়েছে বুকে বা গলা বা হচ্ছে বুকে হাত দেওয়া, মানে কি সে ইনসিকিউরিটি ফিল করতেছে। আর একটা হচ্ছে ইনসিকিউরিটি কি জন্য ফিল করছে, আপনাকে এটা বের করতে হবে। আগে বলে রাখি এগুলো কিন্তু 20, 30, 40 ঘন্টা ট্রেনিং, 2 ঘন্টা আধা ঘন্টার বিষয় না, অতএব আপনাদের আমি শুধু বেসিক বলতেছি বোঝার জন্য। এরপরে হচ্ছে যে আব্দুল্লাহ কাউকে বলতেছেন, হ্যাঁ যেমন আপনি অনেক টেনশনের মধ্যে, যখন ডাউটের মধ্যে আল্লাহ কি করবো, বিচারক কি করে, আমি পারবো কিনা, এই কনফিডেন্স আপনার যখন লো থাকে তখন এইভাবে করেন। আবার যখন আপনি ধরা খেয়ে যান, হচ্ছে মিথ্যা বলতেছেন, তখন দেখবেন একদম গেমে টেমে হচ্ছে কপাল হাত দিচ্ছেন, আল্লাহ কি বলতেছে। যেমন আমার একটা বেসলাইন বিহেভিয়ার হচ্ছে কি, যখন কোনো ক্লায়েন্ট দেখে হচ্ছে কাউন্সিলিং এ, ওখানে তো আমরা একদম খুব নিউট্রাল থাকি, আর যখন দেখতেছে সে বিপদে পড়তেছে, আমি তো মানে বলতে পারতেছি না বা তখন আমার হাতটা এইভাবে চলে আসে, মানে কি সামথিং ইজ নেগেটিভ রং হচ্ছে, বাট আমি বলতে পারছি না সিচুয়েশনের কারণে। এর পরবর্তীতে হলো ধরলাম আপনার আরেকজন লোক, এই তুমি এই কাজটা করো, এই কাজটা এখানে এই 10টা এই 5টা কেস হ্যান্ডেল করতে পারবা কিনা, হ্যাঁ জি ম্যাম জি স্যার আমি পারবো, এই কথা বলে সে কাঁধে হাত দিচ্ছে, অর্থাৎ সে ডাউটের মধ্যে আছে, সে ডিসকমফোর্ট ফিল করতেছে। যেমন 2 শটটা সে হালকা উপরের দিকে তুলে দিচ্ছে, এটা মানেটা হলো সেই ডাউটের মধ্যে সে, আপনার তুমি এই 5টা টিম হচ্ছে লিড করতে পারো, শুধু শোল্ডারটা উপর দিয়ে জি আমি পারবো, শোল্ডারটা উপর দিয়েছে মানে যে কনফিউশন আছে ওনার। এটা আরেকটা থিওরি, এটা হচ্ছে এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এর থিওরি, ওটা আমি আসলে ক্রিমিনাল এখানে হচ্ছে যে ইউজ করা হয় বা ইউজ করি। এটার অ্যাকুরেসি আমি বলবো 70-80%। আমাদের সাইকোলজি সবকিছু অ্যাকুরেসি যে 100% এটা কিন্তু না। এটা হলো মানুষ, একজন কেউ ভিডিওতে এসে কথা বলবে, তাহলে হচ্ছে যে আমরা একদম প্র্যাকটিক্যালে দেখাতে পারবো। কেউ ভিডিও অন করে কথা বলবেন 1-2 মিনিট, কথা বললে আমি প্র্যাকটিক্যাল দেখাবো, আদারওয়াইজ আমি থিওরি চলে যাবো। কেউ ভিডিও অন করে কথা বলবেন 2 মিনিট, মানে আমি বলবো একটাই গল্প বলতে, আপনি ওই গল্পটাই বলবেন, তাকে আপনাকে দেখে আমরা এই থিওরিটা শিখবো। গল্পটা বলেন, আমরা শুনি। আপনি বলবেন, আমি একটা টপিকস এর উপর কথা বলতে বলবো, আপনি কথা বলবেন, আমি আপনাদের হচ্ছে চোখটা দেখে আমরা মানুষকে শিখাবো যে সত্য দেখার সময় চোখ কোন দিকে থাকে, মিথ্যা বলার সময় কোন দিকে থাকে। ও আচ্ছা আচ্ছা। কেউ ভিডিও অন করবেন, তাহলে এটা ভিডিও আমি হচ্ছে যে দিয়ে দিব গ্রুপে, আমি হচ্ছে যে
অনেক আলোচনা করা আছে। বাট থাকলে প্র্যাকটিক্যাল করালে ভালো হতো। আমি খুব থিওরিটিক্যাল থেকে প্র্যাকটিক্যাল পড়াতে পছন্দ করি। ওকে, যেখানে হচ্ছে বলা হয় আমরা যে কোনো তথ্য তিন ভাবে স্টোর করে। একটা হচ্ছে আমরা কখনো শব্দগুলোকে শব্দ আকারে তথ্য মনে রাখি, কখনো হচ্ছে ছবি আকারে মনে রাখি। এবার হলো শব্দ আকারে হচ্ছে যাই, ধরলাম আমি আপনাকে বললাম হচ্ছে আপনার লাস্ট ট্যুরের কথা হচ্ছে বলেন, আপনি কক্সবাজারে গিয়েছেন, আপনি তখন হচ্ছে যদি পুরো এক কক্সবাজার তথ্যটা বলেন ওখানে কেমন ছিল, হচ্ছে কক্সবাজারের বাঁধ গুলো কেমন ছিল, গাছগুলো কেমন ছিল, হোটেল কেমন, আপনি যখন পুরো ওই ঘটনা চিন্তা করে করে বলবেন, এটা হচ্ছে বলার সময় না। আগে বলে রাখি, এই থিওরিটাকে সবাই মিস ইউজ করে এই কনসেপ্ট না বোঝার জন্য। আপনি যখন একটা কোশ্চেন করতেছেন, কোশ্চেনের অ্যান্সারটা থিঙ্কিং করার সময় তার চোখটা কই ছিল, বলার সময় না। যেমন আমি তাকে 1 মিনিট পর পর কোশ্চেন করলো, কিন্তু সে চিন্তা করতেছে, চিন্তা করার সময় চোখটা কই ছিল। সে যখন আমি যখন বললাম হ্যাঁ বলো আপনার ট্যুরে ওখানে কি ছিল, কারা গেছে, আমি ওখানে কক্সবাজারে গিয়েছিলাম, এখানে পাহাড়ের মধ্যে বাঁধগুলো ছিল, তখন হচ্ছে কি ওনার হাতের বাম দিকে, তার হাতের বাম দিকে উপরের দিকে থাকবে, যার যে কথা বলতেছে তার তার হাতের বামের উপরের দিকে হচ্ছে যে চোখগুলো থাকবে, যদি সে শুধু অতীতের ছবি থেকে কথা বলে। আর যদি হচ্ছে সে মিথ্যা হচ্ছে বলে থাকে, তাহলে হবেটা কি, সে তার মিথ্যা কোনো একটা ইমেজ তৈরি করতেছে। যেমন আমি ওই জায়গায় যাই, আমি একটা পিঙ্ক কালারের হচ্ছে যাই হাতি দেখলাম, আমি হচ্ছে যাই পুরো পৃথিবী ঘুরলাম, তখন তার চোখটা হচ্ছে ডানের উপরের দিকে হচ্ছে থাকবে। এটা দেখে আমরা হচ্ছে চোখের পজিশন দেখে হচ্ছে সত্য বলছে নাকি মিথ্যা বলতেছে সে জায়গাটাও আমরা বের করতে পারি। বাট এগুলো এক্সপার্টাইজ হয়ে যায়। এটা প্রথমে আমরা হয় কি বেস লাইন ক্রিয়েট করতে হয়, তাকে আজকে তার লাইফের নর্মাল ছোটবেলার কোনো হিস্ট্রি আমরা তাকে বলি তুমি আগে বলো তো এটা, তখন আমরা অনেকের হচ্ছে কি চোখে খুব ডানে বামে ঘোরা মানে কি ইনফরমেশন সিলেক্ট সার্চ করতেছে, কিন্তু অনেকের এই থিওরিটা বললাম না 10-20% অ্যাপ্লাই হয় না। তখন আমরা কিভাবে বুঝতে পারি, যদি দেখো যে সে অতীতে তার লাইফের আনন্দের ঘটনা, সেই ডিপি পাইপিস ওইটার ঘটনা বলার সময় তার বামের উপরের দিকে না গিয়ে ডান মিডল বরাবর আছে, ডান দিকে আছে, তখন বুঝতে পারবো এই থিওরিটা ওনার সাথে কাজে লাগবে না। এবার আসেন, কেউ যদি হচ্ছে যে এরকম হাতটাকে এভাবে করে, এটা মানে হচ্ছে সে কোনো কিছু বলতে চাচ্ছে। একটা হলো এটার অনেক মিনিং, একটা হচ্ছে আমি হাত কসলাচ্ছে হচ্ছে মানে আমি সাইকোলজিক্যাল কোনো স্ট্রেস টেনশনের মধ্যে আছি। যারা মিথ্যা বলে, আমি রিসার্চে এটাও পাচ্ছি, তারা বডিটাকে অনেক শক্ত করে রাখে, হাত কসলানি খুব বেড়ে যায়, মানে বডিটা অনেক টেন্স, আমরা বলি এটাকে, খুব শক্ত হয়ে যায় কথা বলতে। এখন তো এইভাবে হাত, সে কোনো কিছু বলতে চাইলে এইভাবেও করবে, আবার সে টেনশন স্ট্রেসের মধ্যে থাকলে সে এইভাবে করবে, এইভাবে হাতগুলো করবে, কোনো কিছু কি হচ্ছে না হচ্ছে, বিচারক কি বলে, আমি পারতেছি নাকি না, ডিসিশন নিব কিনা, তখন এই ধরনের হ্যান্ড ড্রাবিং বিহেভিয়ারটা দেখা যায়। আমি যখন কোনো কিছু চিন্তা করতেছি, ইভ্যালুয়েট করতেছি, এভাবে হচ্ছে যে আমি চিন্তা করতেছি, আমার ফেসিয়াল এক্সপ্রেশনটা আছে। এবার আসেন, আমাদের প্রাইমারি স্কুলে আপনার পড়াশোনা অনেক টিচাররা ছিল এরকম, বা স্কুল লাইফে কিরা বাড়ি কাজ করছে, চশমার উপর দিয়ে এরকম অ্যাঙ্গেলে তাকাতাম, জানেন আমি অনেক দুষ্ট ছেলে, বাড়ি কাজ করবো না, ওইভাবে উনি নেগেটিভলি ইভ্যালুয়েট করতেছে। অর্থাৎ হলো এটা দেখেন, শাহরুখ খানও কিন্তু তার ভিডিওতে হচ্ছে যে তার মেয়ের ভিডিওটাকে এইভাবে অ্যাঙ্গেল করে উপর দিকে তাকিয়ে দেখতেছে, অর্থাৎ সে নেগেটিভ ভাবে এই বিষয়টাকে ইভ্যালুয়েট করতেছে। এবার বলেন তো, অনেক কিছু তো পড়ালাম, আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বেশি সত্য অংশ মানে শরীরের চোখ, মুখ, হাত, পা, কোনটা বা কোন অংশ সত্য বেশি বলে দেয়? আপনাদের কাছে কি মনে হয়? চোখ। অন্য কেউ? আমার কাছে মনে হয় ফেসিয়াল এক্সপ্রেশনটা পুরোটাই আসলে এটা ফেসিয়াল এক্সপ্রেশন। অন্য কেউ? ফেসিয়াল এক্সপ্রেশন। ভালো কথা, আপনারা মাত্র 21 জন আছেন, আমার কাজ সহজ হয়ে গেছে, আমার সার্টিফিকেট নিয়ে এত পেন নিতে হবে না। কারণ কথা ছিল যারা পুরা ইয়ে থাকবে। আসলে শেয়ার করেন। ঠিক আছে, আমি একটা আপনাদের রুলস বলতেছি, আর আপনারা হচ্ছে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে যান। আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে সার্টিফিকেটে আপনি যে নামটা থাকবে ওই নামটা হচ্ছে লিখে দিবেন। এর পরবর্তীতে হলো তারপর আপনি লয়ার নাকি নন লয়ার সেটা হচ্ছে লিখে দিবেন, লয়ার হলে কোন জায়গা সেটা লিখবেন, তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে যাই লিখে দিবেন। অর্থাৎ আপনার সার্টিফিকেট অনুযায়ী নাম এবং আপনার লয়ার না নাকি আদার্স প্রফেশন বা যে প্রফেশনাল লিখবেন। এর পরবর্তীতে আপনার হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা একটু কষ্ট করে, তাহলে আমি আর আলাদা গুগল ফর্ম দিচ্ছি না,
কারণ মাত্র 20 জন আছে তো, আমাকে এদেরকে সার্টিফিকেট দেওয়া কোনো ম্যাটার না। গ্রুপ আমি ওপেন করে রাখছি, গ্রুপের মধ্যে হচ্ছে যে আপনারা এর মধ্যে 1 মিনিটের মধ্যে এই কাজটা করে ফেলেন। ওকে, এরপরে আরেকটা কাজ হচ্ছে আপনারা, আমরা হচ্ছে একটা আপনাদেরকে আমরা গতকালকে বললাম ইয়ে করার জন্য, আপনার স্ক্রিনশট নিয়ে হচ্ছে শেয়ার করার জন্য, আমাদের পেজকে মেনশন দেওয়ার জন্য এবং স্ক্রিনশট শেয়ার করার জন্য। নন লয়ার যারা ছিলেন তারা একজনও হচ্ছে এই কাজটা আমরা এখন পর্যন্ত দেখি নাই। আর এর পরবর্তীতে আমার এখানে অফিসিয়াল যারা আছে একটু দাঁড়ান, স্ক্রিনশটটা নিয়ে নিই, তাহলে হবেটা কি, অনেকে আছে শুধু সার্টিফিকেটের জন্য হচ্ছে যে আসবে, তখন কারা কারা উপস্থিত ছিলেন আমি চেক করব। আপনারা হচ্ছে কেউ হচ্ছে যে পোস্ট করেন না, দেখেন আমি হচ্ছে প্রি ওয়ার্কশপ নেওয়া আমার প্রচারণার জন্য, আপনারা হচ্ছে যদি আমার ডোল না পিটেন, আমার হচ্ছে এত সময় দেওয়া খুব টাফ। আমি এখন একটা শুধু নর্মাল কাউন্সিলিং যদি করি, আমি এখন 1500 টাকা 30 মিনিটে পাবো, ফরেন্সিকের রিপোর্ট লিখতে আলহামদুলিল্লাহ 10,000। অতএব আমি কিন্তু এত সময়গুলো দিচ্ছি, আমারও হচ্ছে কিছু যেন বেনিফিট থাকে। লাইফ ইজ গিভেন অ্যান্ড টেকেন, এটাকে আমি কখনো খারাপ ভাবে হচ্ছে দেখি না। ওকে, আমরা কইছিলাম ও আরেকটা হলো আমাদের এখানে একটা ফেসবুক আমাদের পেজের হচ্ছে যে স্ক্রিনশট নিয়ে হচ্ছে পেজের হচ্ছে শেয়ার করা হলো করছে, যেখানে আপনারা কমেন্ট সেকশনে হচ্ছে যে গিয়ে ফেসবুকে আমাদের পেজ হচ্ছে যে একটু কমেন্ট করে আসেন, ওয়ার্কশপটা কেমন ছিল, কেমন লাগতেছিল, কি লার্নিং হচ্ছে, একটু ডোল পিটান, কারণ আই লাভ ডোল পিটা, কাজ করবো ডোল পিটবো। ওকে, এবার আমরা তাহলে আসি আমাদের হচ্ছে ক্লাসের মধ্যে। দেখছেন এর নাম যখন এন্ট্রি সবার চলে আসছে, 2 জন বেড়ে গেছেন। সবাই লিখতেছেন, গুড। আর হচ্ছে আমাদের ফেসবুক পেজে গিয়ে হচ্ছে কমেন্ট করেন, হচ্ছে যে কেমন লয়ার নন লয়ার দুইটাই আপনাদের অভিজ্ঞতা শেয়ার করেন। ফিডব্যাক আমি শুনবো না, আপনারা আমার সমালোচনা করেন, প্লাস আমি সমালোচনা শুনতে পছন্দ করি। আর ভালো কথা বাইরে বলেন, সমালোচনা সামনে হবে, ভালো কথা পিছনে হবে। এবার আসেন, আমাদের শরীরের সবচেয়ে সত্য পার্ট হচ্ছে পা। আপনি এই জিনিসটা হচ্ছে যে সবার আগে হচ্ছে যে আপনাকে খেয়াল করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কারণ হলো যখন আপনি 3 জন অথবা 4 জন লোক থাকবে, অথবা আপনি একজন কারোর সাথে কথা বলতেছেন, আপনি সবার আগে পায়ের দিকে তাকাবেন। এখানের মধ্যে খেয়াল করে দেখেন, এরা ফরেনার হিসেবে বডি টাচ করে কথা বলে, এদের জন্য ওকে। এরা এতটুকু দেখে মনে হচ্ছে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, বডি টাচ করে সুন্দর মতন কথা বলতেছে। বাট খেয়াল করে দেখেন তো মেয়েটার পায়ের ডিরেকশন ছেলের দিকে না অন্যদিকে, বলেন তো? মেয়েটার পায়ের ডিরেকশন ছেলের দিকে নাকি অন্যদিকে? অন্যদিকে। অন্যদিকে মানেটা হচ্ছে এই হচ্ছে মেয়েটা এখানে লং টার্ম ধরে থাকা, লং টার্ম ধরে তার থাকার উদ্দেশ্য নেই। সে হচ্ছে যে কথাটা হচ্ছে শোনার জন্য শুনতেছে, হচ্ছে যে বা এইদিকে আছে, কিন্তু তার প্ল্যানিং হচ্ছে এখান থেকে চলে যাওয়া। অতএব আপনি যদি কোনো সিনিয়র লোকের সাথে কথা বলেন, স্যারে কনভিন্স, আপনার কথা কনভিন্স হচ্ছে কিনা, আপনি পায়ের দিকে দেখলে হয়ে যাবে। পায়ের ডিরেকশন চেঞ্জ করে ফেলছে মানে উনি এখান থেকে চলে যেতে যাচ্ছে। যারা মিউট করছিলেন আবার আনমিউট করছিলেন, মিউট করে নেন নিজেদের। আর আমরা এগুলো হচ্ছে ইনভেস্টিগেশনের টেকনিক, আপনাদের কোর্টরুমে এটার সুযোগ নেই। আমরা বলে থাকি হচ্ছে ইনভেস্টিগেশন করতে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ টেবিলের কর্নারে হচ্ছে যে বসলে হবেটা কি, তখন আমরা একটা ট্রান্সফোর্ট সম্পর্ক তৈরি হয়, তখন কথাগুলো বের করা যায়। এখানের মধ্যে হচ্ছে দেখেন 2 জন কথা বলতেছে, মিডল পিকচারটা হচ্ছে দেখেন, মিডল পিকচারের মধ্যে হচ্ছে মেয়েটা পিছনের দিকে হচ্ছে যে তাকে ফিরে আসে, অর্থাৎ সে আগ্রহী নেই, এভাবে ক্লোজ মাইন্ডসেট আছে। আর ছেলেটা সামনের দিকে আসে, অর্থাৎ কে কথা বলতেছে না বলতেছে তার পোস্টার দেখে আমরা বুঝতে পারবো। আবার এখানে দেখেন ছেলে মেয়ে দুজনেই কথা বলতে কিন্তু খুব সুন্দর মতন আগ্রহী। এবার হলো কোর্টরুমে হচ্ছে চেয়ারের উপর দেখবেন অনেকে একদম হচ্ছে যে পা গুলো ক্রস করে হচ্ছে যে সে বসে আছে। আমাদের দেশে তো পায়ের উপর পা তোলা অভদ্রতা, বাইরের দেশে এগুলো ওকে। সেটা হলো সে দেখবেন একদম চেয়ারটাকে খুব টাইট করে ধরে রাখছে, পায়ের হাতের উপর তালের উপর রাখতেছে। যারা মিথ্যা বলে তারা হয়তো কি পায়ের ঘিরা যেটা আছে জয়েন্ট গুলো বা হাতের জয়েন্ট গুলোকে টাচ করে, কারণ স্ট্রেস রিডিউস করার জন্য তার এই জায়গাগুলোকে সেলফ টাচিংটা অনেক বেড়ে যায়। এগুলো হচ্ছে ইনভেস্টিগেশনের টেকনিক, এটা এত বেশি লাগবে না আপনাদের। এটা আসেন
যখন কেউ এভাবে কথা বলে, আমরা আজ থেকে আমরা 5-10 বছর আগে কখনো দেখি না এইভাবে কথা বলতে, বাট এখন এটা ট্রেন্ড হয়ে গেছে। অর্থাৎ আপনি এইভাবে আছেন মানে কি আপনি খুব কনফিডেন্স শো করতেছেন। আপনি যখন এইভাবে হচ্ছে যে আছেন, অর্থাৎ এই এরিয়া, হাতের এরিয়া অংশটা ওপেন করছেন মানে কি আপনি অন্যকে কথা শোনাটা এঙ্গেজ হচ্ছে দিচ্ছেন। আপনি কনফিডেন্স আছেন বাট অন্যকে সুযোগ দিচ্ছেন। ইলন মাস্ক হচ্ছে কথা বলার সময় এভাবে বলে, অর্থাৎ কনফিডেন্সটা তাকে শো করে, বাট বেশি টক্কর করলে মাইরে মানে হচ্ছে ওদের তো অনেক অ্যাঙ্গেল থাকে, অর্থাৎ অতি কনফিডেন্স থাকে হচ্ছে এই ধরনের হচ্ছে যখন করে মানে বুলেটের মতন শুট করার অবস্থা থাকে। এর পরবর্তীতে হলো এই ধরনের হচ্ছে যে আপনি যখন এইভাবে দিয়ে রাখতেছেন মানে কোনো কিছু এখনো থিঙ্কিং করেন নাই, ডিসিশন নেন নাই, এটা শার্ক ট্যাঙ্ক গ্লোবালের একজন শার্কের হচ্ছে পিকচার। এভাবে করতেছেন মানে কি এখন ডিসিশন নেন নাই, থিঙ্কিং করতেছেন, হাতগুলো এইভাবে কসলাচ্ছেন, যেটা আগে বলছিলাম ডিসকমফোর্ট বিহেভিয়ার। এবার শুধু হ্যান্ডশেক দেখে আমরা বুঝতে পারবো কোন ব্যক্তি এখানে ডমিনেন্ট ব্যক্তি, কোন ব্যক্তি হচ্ছে নন। যখন কেউ না সিনিয়র হচ্ছে, কেউ আপনার সাথে হ্যান্ডশেক করার সময় হাত উপরে দিবে অর্থাৎ তালুটা নিচের দিকে থাকবে, উনি হচ্ছে ওখানে ডমিনেন্ট ব্যক্তি। পদ পদবি ইজ নট ম্যাটার, অ্যাটিটিউডটা ইজ দ্য ম্যাটার। আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে, আমি তো এরকম দেখছি, ডিসি বলেন, ডিআইজি বলেন, এরপর হচ্ছে অনেক সচিব স্যাররা বলেন, অনেকে আমাকে হাত দিয়েছেন এইভাবে, অর্থাৎ তালুটা উপরের দিকে দিয়েছেন, তাহলে আমাকে উপরে এইভাবে, বা আমরা মিডল বরাবর করেছি, বাট উনি হাতটা তালু উপরের দিকে রাখার মানে হচ্ছে উনি রিসিপটিভ মোডে আছেন। আমি ওনাকে এত পেলানো লাগবে না, উনি আমার কোয়ালিটি জেনে আগে কনভিন্সড হয়ে আছে, আমি ওনাকে শুধু কাজের কথা বলা লাগে। বাট যে এভাবে ডমিনেন্ট বিহেভিয়ার আছে তাকে একটু তেলানো লাগবে, তাকে প্রশংসা করা লাগবে, তাকে সুপ্রিম ফিলিং দেওয়া লাগবে, সে ওখানে ডমিনেন্ট ব্যক্তি। অর্থাৎ তো একটা গ্রুপের মধ্যে হ্যান্ডশেক দেখে আমরা বুঝতে পারবো এখানে ডমিনেন্ট ব্যক্তিটা কি। আর আমরা হ্যান্ডশেক করে চাপ দেওয়া, মোচড়ানো, ঘুরানো এগুলো হচ্ছে বাদ দিব। আর হ্যান্ডশেকটা হচ্ছে মূলত আমরা মিডল বরাবর রেখে হচ্ছে করব। যখন হচ্ছে মানুষ একদম খুব দেখবেন, আমরা আদালত হচ্ছে এরকম পিছনে অনেক হাত রেখে হচ্ছে দাঁড়াই, গুড, হাতের এইভাবে হাতের উপর হাত থাকলে হচ্ছে যে কনফিডেন্স থাকবে। কিন্তু আমি যখন ফোর আর্মসকে আমি এইভাবে ধরবো তখন হচ্ছে যে ফার্স্টেশন বুঝাবে। আপনি দেখবেন ফার্স্টেশনের সময় ফোর আর্মসকে এইভাবে ধরে আপনি শোল্ডারটা নিচের দিকে নেমে হচ্ছে হাঁটতেছেন। অতএব কি আদালত অ্যাঙ্গেলে ফার্স্টেশনের মধ্যে যে আছে ফার্স্টেশন তাকে ধরে আরো ফার্স্টেটে হচ্ছে বানায় ফেলা যায়। এবার হচ্ছে নোডিং, আপনি অন্য কথা বুঝতে পারছেন কিনা এগুলো হচ্ছে তার মাথা নাড়ানো হচ্ছে বোঝানো, হ্যাঁ আমি বুঝতে পারছি, হালকা তার দিকে ঝুঁকে যাওয়া। বাট আদালতে তো এই ধরনের, কারণ এক এক আদালতের স্ট্রাকচার দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে হয়, বসার জায়গা থাকে না, অনেক ক্ষেত্রে থাকে। অতএব এগুলো আমি নর্মাল কোনো স্ট্যান্ডার্ড বুঝতে পারছি না এই বিষয়ে। এখানে বলেন এই পিকচারের মধ্যে এখানে পাওয়ারফুল ব্যক্তি কে, বারাক ওবামা নাকি হচ্ছে ইতালির প্রেসিডেন্ট? এখানে ধরন দেখে তো মনে হচ্ছে যে ইসরায়েলের প্রেসিডেন্টই হচ্ছে পাওয়ারফুল। না ইটালি 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 ইটালির প্রেসিডেন্ট দেখেন পথ পজিটিভ থেকে এখানে ওবামা হচ্ছে কি করতেছে, সে সামনে ঝুঁকে আছে, সে কথাগুলো শুনতেছে, অর্থাৎ ইটালির প্রেসিডেন্ট হচ্ছে শো করতেছে। এই জন্য যারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হচ্ছে যে কাজ করবে আন্তর্জাতিক ইয়েতে, আপনার প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজ মিনিং হবে, আপনি কি করবেন না করবেন এটা আগে থেকে জেনে নিতে হবে। এবার আসি, যখন যারা মিথ্যা বলে তারা হচ্ছে যে তাদের মাইক্রো এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশন খুব দ্রুত হচ্ছে যে চেঞ্জিং করে, একবার এক এক ধরনের এক্সপ্রেশন গুলো হচ্ছে যে তাদের মধ্যে দেখা যায়। তারা আই কন্ট্যাক্ট গুলো হচ্ছে অ্যাভয়েড করে, তারা এদিকে ওইদিকে তাকায়, আপনার দিকে পুরো আই কন্ট্যাক্ট মেনটেন করবে না। এরপরে এক্সিট যেদিকে যেখান থেকে বের হওয়া যায় সেখানে হচ্ছে যে তাকায়, অথবা হলো আপনার ইনভেস্টিগেশন অফিসার বা আপনারা কি লিখতেছেন সে বিষয়ে তার বেশি মনোযোগ, আপনি ধরা খেয়ে গেছেন কিনা সে বিষয়ে আগ্রহ থাকে। যেমন জনি ডেপের তো কেসটা খুব ফেমাস ছিল, যেটা হচ্ছে লাইভে হচ্ছে দেখা গেছিল। আরে এই মেয়েটা যেটা আছে হচ্ছে অ্যাক্ট্রেস, হচ্ছে সে যেন অনেকগুলো জনি ডেপের নামে হচ্ছে যে মিথ্যা অ্যালিগেশন দিচ্ছে, তাকে যে মার্সেট আছে, তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু হচ্ছে যে আমাদের যারা বিহেভিয়ার ফাইন্যান্স বডি ল্যাঙ্গুয়েজ আছে, আমেরিকান বলেন আর্মি বলেন, ওরা কিন্তু হচ্ছে সাবজেক্ট অ্যানালাইসিস কিছুদিন পরে পাবলিশ করে দিয়েছে যে এর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি মিথ্যার বিহেভিয়ার গুলো দেখা যাচ্ছে, যেমন ফেস টাচ করা হচ্ছে যে বেড়ে যাবে। আর একটা হলো ডোনাল্ড ট্রাম্প এবং হচ্ছে জো বাইডেন যখন হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে বিতর্ক হয়, ওই বিতর্ক অনুষ্ঠানে হচ্ছে হয়টা কি বিতর্ক হওয়ার পরে জো বাইডেনের নামে একটা অ্যালিগেশন আসলো, যেন হচ্ছে সেই ডিমেনশিয়াতে ভুগছে, অর্থাৎ বৃদ্ধ হয়ে গেলে সেই হচ্ছে যে ভুলে যাওয়ার এই রোগটাতে ভুগতেছে। এটা অ্যালিগেশন সাথে সাথে আসছে।
একদিনের মধ্যে হচ্ছে বিহেভিয়ার প্যানেল ওনারা হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইজ করে ফেসবুকে ইউটিউবে ওপেন আপলোড করে হচ্ছে যে দিয়ে হচ্ছে প্রমাণে করে দিচ্ছেন হচ্ছে যে জো বাইডেন আসলে ডিমেনশিয়াতে ভুগতেছে, পরবর্তীতে জো বাইডেনের জায়গায় অন্য আরেকজনকে নেক্সট নির্বাচনে হচ্ছে যে দাঁড় করানো হয়েছে। এবার আমি যদি এভাবে এরকম বডি যে কোনো ভিডিও গুলো অ্যানালাইসিস করে পাবলিকলি দিই, আমাদের বাংলাদেশে হচ্ছে যে রিভেন্স মেন্টালিটি যেটা মানে আমার দলে একমাত্র হক বা আমার দলে একমাত্র ঠিক দেশের উন্নয়ন করতে পারবে আর অন্য কেউ পারবে না, অতএব আমি এখন তাদের পলিটিশিয়ানদের সত্য না মিথ্যে বলছে এগুলো অ্যানালাইসিস করবো, আমার বিরুদ্ধে চলে আসবে। এই জন্য আমি হচ্ছে চিন্তা করছি এখন আপাতত আলহামদুলিল্লাহ পুলিশ ইন্টেলিজেন্স আর্মিদের শিখাচ্ছি, ওনারা অ্যানালাইসিস করুক, ওনারা ওনাদের কাজ করুক। যখন আমি আরো 20-30 বছর পর দেশের একটা বিগ নেম ফেম হয়ে যাব, তখন হচ্ছে যে ওই নিউট্রাল জায়গা থেকে অ্যানালাইসিস গুলো করবো। বাট এখন আপাতত ইন্টারনালি করার আমার টার্গেট। বাট আমার মন চায় মাঝে মধ্যে এরকম ওদের ভয়েস অ্যানালাইসিস করে, বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করে, স্টেটমেন্ট অ্যানালাইসিস করে একদম পুরো দেশবাসীকে জানায় দেয় এদের আসলে কথার মিনিং গুলো কি, এরা আপনাকে কিভাবে ব্রেন ওয়াশ করতেছে, কিভাবে উদ্দেশ্য হাসিল করতেছে। ওকে, কিউজ অফ ডিসেপশন মানে কি আপনার হচ্ছে নাকে হচ্ছে যে কাজ করে হচ্ছে যে ক্যাটাকোলামাইন হরমোনটা হচ্ছে নিঃসরণ হয়, ক্যাটাকোলামাইন হরমোন নিঃসরণ হওয়ার কারণে সেই নাক কাজ করে। আর একটা হচ্ছে বডি টাইট থাকে, যেমন যখন দুইজনকে আপনি ইনভেস্টিগেশন করবেন অথবা জেরা করবেন, একজনকে কোশ্চেন করতেছেন পাশের জন কি কি ফেসিয়াল এক্সপ্রেশন হচ্ছে, ধরলাম দুইজন গিয়ে একসাথে হচ্ছে মার্ডার করলো অথবা একটা ঘটনা হচ্ছে সাক্ষী, একজনকে জিজ্ঞাসা করতেছেন সে যদি মিথ্যা বলে অপরজন কিন্তু একটু হাসতেছে অথবা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝাই দিচ্ছে যে এর কথাটা ঠিক না। আর মানুষ মিথ্যা বলার সময় আসলে আল্লাহর কসম, সত্যি বলতে কি এই জাতীয় কথাগুলো হচ্ছে যে খুব বেশি বলে থাকে। এবার ইনকনসিস্টেন্ট, তারা একবার এক এক ধরনের হচ্ছে বডি চেঞ্জিং গুলো নিয়ে আসবে যেটা তার কথার সাথে বডি ল্যাঙ্গুয়েজ গুলো ম্যাচ করবে না, এবং হচ্ছে ডিফেন্সিভ হচ্ছে যে পোস্টার থাকবে, অর্থাৎ খুব টাইট হয়ে থাকবে, সে আপনার সাথে ওপেনলি কথা বলতে চাইবে না। আর ছোট ছোট তার হাত পা গুলো যদি নাড়ানো অভ্যাস না থাকবে বাট ওখানে মধ্যে অনেক নাড়াবে, সেই বিষয়টা থাকবে। আর যারা সত্য বলে তারা অনেক ইন ডিটেলস বলে, যারা মিথ্যা বলে তারা ইয়েস নো কোশ্চেন বা শর্ট করে বলে দেয় বা এই কথাটা অন্য জায়গায় নিয়ে যায়। যেমন হচ্ছে দেখেন এই বাইরের দেশে হচ্ছে কি প্র্যাকটিস এই লেভেল পর্যন্ত আছে, যখন কারো কে হচ্ছে আপনি ইনভেস্টিগেশন করবে সাথে একজন উকিল থাকে, এরকম হচ্ছে যে বাইরের দেশে প্র্যাকটিস। আমি আসলে এটা বাংলাদেশে এখন চাই না, বাংলাদেশে এর আগে অনেক কিছু পরিবর্তন করা দরকার, এরপরে এত স্ট্যান্ডার্ড লেভেলে যাওয়া দরকার। কারণ আমরা মনে করেন 2 তলা ফাউন্ডেশনের উপর আপনি যদি হচ্ছে 100 তলা তুলে দেন এটা টিকবে না, ঠিক এরকম আমাদের দেশে আগে বেস লাইনে হচ্ছে ফাউন্ডেশন অনেক ঠিক করা দরকার, পরে এরকম স্ট্যান্ডার্ডে যাওয়া দরকার। এবার আসেন এখানে ক্ষেত্রে হচ্ছে হয়টা কি এই উনি একদম ক্লোজ মাইন্ডসেট হচ্ছে ডিফেন্সিভ মাইন্ডসেটে পায়ের উপর পা দিয়ে বসে আছে আর হাতটাকে এইভাবে ধরে রাখতেছে, অর্থাৎ ডিফেন্সিভ মুডের মধ্যে আছে। বেসলাইন বিহেভিয়ার সবার আগে বুঝতে হবে, অর্থাৎ নন স্ট্রেসফুল সিচুয়েশন গুলোতে কেমন আছে এবং টাইম গুলো হচ্ছে আপনাকে বোঝা খুব বেশি জরুরি। আর আরেকটা হলো ভয়েসটা খুব বেশি চেঞ্জ হয়, তারা খুব দ্রুত কথা বলে, খুব আস্তে কথা বলে, ভয়েসটা পিচটা অনেক হচ্ছে যায় দুম করে বেড়ে যায় অথবা দুম করে কমে যায়, এই একটা বিহেভিয়ার দেখা যায়। এর পরবর্তীতে অ্যাপোলজিটা হচ্ছে যে খুব বেশি শো করে যে আসলে সে যে কাজটা করছে তার বডি ল্যাঙ্গুয়েজ দেওয়া যায়। আসলে এটা তো অনলাইন ক্লাস, আমি যদি হচ্ছে সরাসরি থাকতো বা রেকর্ড না থাকতো তাহলে হতোটাকে আমি কিছু ভিডিও অ্যানালাইসিস করতে পারতাম, যে ভিডিও গুলোতে হচ্ছে যায় একদম খুব স্পেসিফিক দেখা যাচ্ছে ওরা যেন ভুল করতেছে, বাট এগুলো আমি কপিরাইট হচ্ছে আবার সামনে ধরা খাবো, এই জন্য হচ্ছে আমি ভিডিও গুলোতে একটু যাচ্ছি না। ওকে, এর পরবর্তীতে হলো যে কোনো সময় ইনভেস্টিগেশন বা কমিউনিকেশন হচ্ছে গুড হতে হলে আপনি মিররিং এবং ম্যাচিং করতে, যেমন আমি যদি হচ্ছে ডান দিকে গালে বাবা হাত দিয়ে আছে, আপনি যদি বাম দিকে হচ্ছে গালে বাবা হাত দিয়ে থাকেন, এটা হচ্ছে মিররিং করা। মিররিং করলে একটা আমাদের নার্ভ সিস্টেমে আছে, সে বিশ্বাস করা শুরু করে হচ্ছে যে এই ব্যক্তি আসলে বিশ্বস্ত, এর সাথে কথা বলা যায়। আর ম্যাচিং মানে আমি কথা বলতেছে, আপনার 1-2 সেকেন্ড পর আপনার হচ্ছে ডান দিকে হচ্ছে একটু ফিরে হচ্ছে কথা বলতেছেন, আপনি যত বেশি মিররিং এবং ম্যাচিং এক্সপার্ট হবেন আপনার কমিউনিকেশন স্কিল তত বেশি হবে। এটা হচ্ছে যে এডিশনাল আইজি ছিল আগের গভর্নমেন্টের সময়, উনি তখন এডিশনাল দিয়ে দিয়েছিল, এখন দিয়ে দিয়েছে রাজশাহীর শাহজাহান স্যার আমার প্রচুর হেল্প করছে। দেখেন এইভাবে দাঁড়ানোর অর্থ হচ্ছে একটু নাভি বরাবর হাত রাখতে হচ্ছে সিকিউর ভাবে দাঁড়ানো, বাট নাভির নিচে হচ্ছে যদি আমরা একদম আমাদের লজ্জাস্থান বরাবর হাত নিয়ে যাই তাহলে আবার ইনসিকিউর ফিলিং গুলো হবে। এটা আমার ইউনিভার্সিটি ওনারা ইন্টারপা কনফারেন্সে ছিল আসছিল, এখান থেকে আমার আসলে পুলিশের সাথে টপ লেভেলে কানেকশন। এরপরে তো আলহামদুলিল্লাহ
এখন কোনো অ্যাঙ্গেল বাদ নেই। এবার আপনাদের লাস্ট একটা রিসার্চ দেখায় হচ্ছে শেষ করতেছি। বাইরের দেশে দেখেন রিসার্চ গুলো কত সুন্দর সুন্দর রিসার্চ হয়, আর আমাদের দেশের রিসার্চ আল্লাহ মাফ করে। এখানের মধ্যে এই রিসার্চ গুলো হচ্ছে খেয়াল করে দেখেন, এখানে উপরে যে অ্যাঙ্গেলটা হচ্ছে বসে আছে এই অ্যাঙ্গেলটার মধ্যে হচ্ছে যাই আপনার সুপ্রিম ফিলিং, এটা আনঅফিসিয়ালি বসা, বাট হচ্ছে আপনি যখন 2 মিনিট ভাবে এইভাবে একদম বা হাতে এভাবে দিয়ে হচ্ছে বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন, 2 মিনিট থাকার কারণে হচ্ছে কি দুইটা হরমোন চেঞ্জ হয়ে যায়। অ্যামি কার্ডি উনি হচ্ছে সোশ্যাল সাইকোলজিস্ট, হচ্ছে হার্ভার্ড স্কুল বিজনেস স্কুলের, উনি হচ্ছে পরীক্ষা করছেন টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন মানে আপনাকে কাজ করতে উদ্দীপনা দিবে, মুড টুড ঠিক থাকবে, মানে কাজ করার একটা হরমোন, সহজ ভাষা বুঝে নেন। আর কর্টিসল মানে স্ট্রেস হরমোন, যেটা আপনাকে টেনশন দিবে। এখন উনি দেখলো কি শুধু উপরের এই 5টার যে কোনো একটা পজিশনে শুধু 2 মিনিট বসার আগে হরমোন কেমন ছিল, পরে হরমোন কেমন ছিল। দেখলো টেস্টোস্টেরন হরমোন হচ্ছে 20% বেড়ে গেছে, অর্থাৎ কাজ করার এনার্জি 20% বেড়ে গেছে। আর কর্টিসল হরমোন যেটা টেনশন দেয়, টেনশনের হরমোন 20% হচ্ছে কমে গেছে শুধু 2 মিনিট ওই অ্যাঙ্গেলে বসার কারণে। এটার অপোজিটে হচ্ছে যে কলটা কি আমরা বলি না একা হয়ে ব্যাকা হয়ে আপনি একদম হচ্ছে স্যাড মুডে বসে আছেন, যত বেশি বসে থাকবেন আপনার হরমোনাল চেঞ্জিংটা হয়ে যাবে। হরমোনাল তখন হবেটা কি 2 মিনিট এভাবে বসে থাকলে আপনার টেস্টোস্টেরন অর্থাৎ কাজ করার উদ্দীপনার হরমোনটা 10% কমে যাবে, এবং কর্টিসল হরমোন যেটা টেনশন দেয়, টেনশন করার হরমোনটা 10% বেড়ে যাবে। অতএব আমরা কিভাবে বসতেছি সেগুলো হচ্ছে এক একটা ম্যাটার। এগুলো হচ্ছে অ্যাডভান্স ক্রিমিনাল অনেকগুলো আমার ট্রেনিং আছে, যেটা আমি একটু আপনাদেরকে দেখা আমার কি কি ট্রেনিং গুলো আছে। যেমন এই পুলিশদের জন্য হচ্ছে আমার অ্যাডভান্স ইনভেস্টিগেশন ইন্ট্রোগেশন কিভাবে করবে, ক্রিমিনাল প্রোফাইলিং কিভাবে করবে, সেই জায়গাটা হচ্ছে যাই 5 দিনের একদম সরাসরি আমাদের একটা ট্রেনিং আছে, যেখানে 64 দিন আমরা সরাসরি সাসপেক্ট যারা আছে ক্রিমিনাল ওদের ইনভেস্টিগেশন করবো। খুব একটা সুন্দর একটা মডিউল, এবং মানে নো থিওরি থেকে প্র্যাকটিক্যাল একদম সরাসরি যা শিখাবো 3 দিনে, বডি ল্যাঙ্গুয়েজ শিখাবো, ইনভেস্টিগেশন শিখাবো, প্রোফাইলিং করা শিখাবো, যা শিখাবো 3 দিন ধরে। 64 দিন আপনি ফিল্ডে যাবেন, সেটা থানায় অথবা হচ্ছে যে জেলখানায় গিয়ে হচ্ছে যে ক্রিমিনালের সাথে কাজ করবেন, শিখবেন, আবার 50 দিনে আমি আপনার এগুলো ফিডব্যাক দিব। এই ধরনের অ্যাপ্লাই আমরা ট্রেনিং হচ্ছে মডিউল আছে আমাদের। এরপরে হচ্ছে এইচআরদের এটা 5 দিনেরও আছে, 10 দিনেরও আছে। আবার আমরা বিজনেস প্রতিষ্ঠানে কিন্তু এইচআরদের এমপ্লয়ি কিভাবে সিলেকশন করবে, এটা সাইকোলজিক্যাল টেস্ট করবো, বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করা, তারপরে হচ্ছে তার হচ্ছে হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস করা, এগুলো আমরা 3 দিনের ট্রেনিং হচ্ছে রাখছে। আর এর পরবর্তীতে হলো যেমন অর্গানাইজেশন গুলোতে হচ্ছে মেন্টাল হেলথ, ফিটনেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, কাস্টমারকে কিভাবে আন্ডারস্ট্যান্ডিং করবে, ওয়ার্ক প্লেস স্কিল গুলো কি থাকবে। আর বিশেষ করে বর্তমান সময় জেনজি তাড়াতাড়ি জব সুইচ করে, এরা ইম্পালসিভ, টলারেন্স লেভেল কম। অতএব এই জায়গার ক্ষেত্রে ওদেরকে কিভাবে ম্যানেজ করবে এই নিয়েও আমাদের হচ্ছে যে কর্পোরেট লেভেলের ট্রেনিং গুলো আছে, এই ট্রেনিং গুলো হচ্ছে যে আমরা দিয়ে থাকি। আর সবচেয়ে বড় আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টের কথা বলি। স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে আমাদের আগামী জুলাই থেকে কোর্স শুরু হচ্ছে। কি কোর্স? হ্যাঁ, কোথায় গেল? আমি হচ্ছে গ্রুপে আপনাদের ছবিটা হচ্ছে যে দিয়েছি। যেমন এই ছবিটা হচ্ছে দেখেন, একটা হলো আপনি বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস আমাদের জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে, রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9টা থেকে হচ্ছে 11টা পর্যন্ত। আমরা 2 মাস হচ্ছে এই ট্রেনিংটা করবো, যেখানে ফুল বডি ল্যাঙ্গুয়েজ শিখবো, ক্রিমিনাল ইনভেস্টিগেশন কিভাবে করে, প্রোফাইলিং করে, এবং কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং প্রোফাইলিং, সেটা কাউন্সিলিং সেন্টার হতে পারে, বিজনেস সেন্টার। কারণ আমার এক্সপার্টাইজ হচ্ছে সাইকোলজি, হিউম্যান নিয়ে। হিউম্যান হচ্ছে ক্রিমিনালে কেমন আচরণ করে, কর্পোরেটে কেমন আচরণ করে, কাউন্সিলিং কেমন, কারণ আমি অনেক সিবিটি, এনএলপি, এই থেরাপির এক্সপার্ট। অতএব এই 3টা অ্যাঙ্গেল গুলোকে নিয়ে আলোচনা করা হবে। যদি এটার কোর্স ফি 20,000 টাকা, 32 ঘন্টা, 50% ডিসকাউন্ট আপনাদের জন্য থাকবে, 10,000 টাকা এটা করতে পারবেন। আগামী মাসের থেকে শুরু হবে। আর যারা ভিডিওটা রেকর্ডিং হচ্ছে দেখতেছেন, আমরা এরপর হচ্ছে রেকর্ডেড কোর্স থাকবে, আপনারা রেকর্ডেড কোর্স গুলো করতে পারবেন এনি টাইম। তখন হচ্ছে আমরা অ্যাক্সেস দিয়ে দিব, আপনার ভিডিওটা শুধু দেখবেন, 3 মাসের অ্যাক্সেসের মধ্যে শেষ করতে হবে এবং অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে হবে। এরপরে হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস করা, পার্সোনালিটি অ্যানালাইসিস করা, এটা একটা নলেজ আছে, যেটাও আমাদের জুলাই থেকে, এটাও লাস্ট ব্যাচ বলতে পারেন, সরাসরি অনলাইনে। তারপরে এটাও রেকর্ডেড ভার্সন চলে আসবে, যেটা 16,000 টাকা কোর্স ফি, কিন্তু 50% ডিসকাউন্টে আপনারা 8,000 টাকায় করতে পারবেন। যেটা শুধু শুক্র শনিবার হচ্ছে ক্লাস হবে, রাত 9টা থেকে হচ্ছে যে 10:30 পর্যন্ত, এবং হচ্ছে শুক্র শনিবার 2 দিন হবে, 2 মাসের কোর্স। অতএব এই দুইটা হচ্ছে যে আমাদের কোর্স আপনারা শিখতে পারেন, আপনাদের প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফে অনেক বেশি হেল্প হতে পারে।
এই ছিল আমি আপনাদেরকে একটা বেসিক নলেজ শুধু দেওয়া আসলে পৃথিবীতে কি চলতেছিল। এবার আপনারা একটু আপনাদের সম্পর্কে বলতে পারেন, ফিডব্যাক দিতে পারেন। ওকে, একজন ম্যাম ক্যামেরা অন করছে। ওকে, কেমন আছেন ম্যাডাম? আপনি আনমিউট করেন একটু, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ভালো আছি। আর সবাই নিশ্চয়ই আমরা ভালো আছি এবং খুবই ফ্রুটফুল একটা আলোচনা হলো। একটা বিষয় শুধু আমি আপনাকে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আপনি যেহেতু পিএইচডি করছেন এবং বাইরের অভিজ্ঞতাগুলো আপনি শেয়ার করলেন অনেক কিছু আমাদের সাথে, আমাদের জন্য নতুন লার্নিং ছিল অনেকটাই। তো সেই জায়গা থেকে বলবো যে আমাদের দেশে যে কনটেক্সটে যেভাবে কাজগুলো হয় সেই কাজগুলো তো আমরা আসলে ইমপ্রুভ করতে চাচ্ছি এবং নতুন কিছু বিষয় ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। সেখানে যদি একটু আমরা সেগমেন্ট গুলো ভাগ করে নিয়ে, যদি আমি জানি না নিশ্চয়ই আপনার এই বিষয়ে পরিকল্পনা আছে কিংবা করেছেন। একটা তো হচ্ছে ক্রিমিনালদের ইয়ে থাকে, আরেকটা যেটা হচ্ছে যে আপনি যারা সার্ভাইভার থাকে তাদেরও কিন্তু অনেকগুলো বিষয় থাকে এখানে। আপনি যেহেতু কাউন্সিলিং এরও একটা বিষয় বলছিলেন সেখানে, তো আমি যেহেতু নারী শিশুদেরকে নিয়ে কাজ করি মহিলা পরিষদে। তো সেখানে যেটা আমি বলবো যে এখানে আসলে একটা আহ, শুধু মামলা তো না, তার সার্ভাইভার হিসাবে তাকে যে সমাজের মূলধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া এবং তার সেফটি সিকিউরিটির ব্যাপারগুলো খেয়াল করা। এবং আপনি গতকাল একটা কথা বলেছিলেন যে আসলে মেয়েরা বিভিন্নভাবে একবার সেক্সুয়াল হ্যারাসমেন্ট হওয়ার পরে তারপরেও কিন্তু আরো আসলে মেয়েরা আরো বিভিন্নভাবে সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের জায়গায় চলে যায়, বারবার হয়। সেখানে যেমন ধরেন কোর্ট প্রেমিসেসে যে আমাদের কোশ্চেনের যে বিষয়গুলো থাকে, এবং ক্যামেরা ট্রায়ালের কথা বলছিলেন। ক্যামেরা ট্রায়াল আসলে সেখানে দুই পক্ষের মানে আসামি এবং যারা পারপিটেটর থাকে তারা এবং ভিকটিম পক্ষের কিন্তু হচ্ছে সার্ভাইভারদের পক্ষে কিন্তু লয়াররা থাকে কিংবা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছে, আহ, আইনজীবী এবং কোর্টের কর্মকর্তা যারা আছেন এবং বিচারক থাকেন। সেই জায়গাগুলোতে আসলে একটা মেয়েকে ওইখান থেকে সার্ভাইভ করতে হলে বিভিন্ন ধরনের মানে কি বলবো কনসিকুয়েন্স ফেস করতে হয়। এবং তাকে কিন্তু এই জন্য আমাদের দেশে দেখা যায় যে বিচারের যে রেটটা যেটা হওয়া উচিত, মানে বিচার প্রক্রিয়ায় যাওয়ার পরে যে দুগ্ধসূত্রিতার জায়গাগুলো হয়, এবং প্রথম থেকে যদি আমি বলি যে থানায় যে যখন যায় একজন নারী বা শিশু, তখন কিন্তু সে আহ, এক ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়। যদিও আগের থেকে সেই জায়গাটা অনেকটা সহনীয় পর্যায়ে আসতেছে। এবং এই যে ভিকটিম সাপোর্ট সেন্টারের কথা বললেন, এই যে বাংলাদেশে কিন্তু কোনো বিষয় আপনি ইন্ট্রোডিউস করতে গেলে আপনাকে লং টাইম এই জায়গাগুলোতে লেগে থাকতে হয়। এবং বাংলাদেশ মহিলা পরিষদ আপনার 80-র দশক থেকে হচ্ছে গিয়ে লিগ্যাল এডের সার্ভিসেস কাজগুলো করছে। এবং প্রায় 70 1970 সালে প্রতিষ্ঠার পর থেকে কিন্তু হচ্ছে গিয়ে নারীর প্রতি সংবেদনশীল আইন করা, নারীর প্রতি সংবেদনশীল বিহেভিয়ার তৈরি করা, জেন্ডার সেন্সিটিভিটি আনা, এবং এই যে ভিকটিম সাপোর্ট সেন্টার গুলো আরো কার্যকর করা। ভিকটিম সাপোর্ট সেন্টার, তারপরে আপনার হচ্ছে গিয়ে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার যেগুলো তৈরি হয়েছে সেগুলো আরো কিভাবে কার্যকর করা যায়, এগুলোতে কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের হচ্ছে গিয়ে দাবি ছিল। এবং ফরেনসিক, আপনি যেটা বললেন যে আসলে ফরেনসিক তো শুধুমাত্র ইসের উপরে নির্ভর করে না, যে আমি মেডিকেলের উপরে নির্ভর করে না, এখন কিন্তু অনেক ধরনের বিষয়গুলো আসছে এই জায়গাতে। তো সেই জায়গাগুলো থেকে বলবো যে ওই জায়গায় যে সার্ভিসটা আমাদের আছে সেই সার্ভিসটা আরো কিভাবে ইমপ্রুভ করা যায় আমাদের দিক থেকে আপনার কাছে যেটা রিকোয়েস্ট হচ্ছে। এবং আমরা চাই যে আপনি মহিলা পরিষদে আসেন। আমরাও আপনার সাথে হচ্ছে গিয়ে আমার এই কোর্সটা করার দুটো উদ্দেশ্য ছিল। একটা হচ্ছে নতুন বিষয় সম্পর্কে জানার আগ্রহ, যেমন বডি ল্যাঙ্গুয়েজ এর বিষয়গুলো আমরা যারা ক্রিমিনোলজি পড়েছি সেখান থেকে কিছু কিছু বিষয় আসলে আগে থেকে জানতাম, যেমন মানে চেহারার এক্সপ্রেশন গুলো ইয়েগুলো সেগুলো আরো ডিটেলস আমরা জানতে পারলাম। তো এগুলো আশা করি কাজে লাগাবো। তবে আমার কাছে মনে হচ্ছে যে কমব্যাক মানে একটা হচ্ছে যে কম্বাইন একটা প্রসিডিওরে আমাদের যাওয়া উচিত। সেই জায়গাগুলোতে থেকে আমরা একসাথে কাজও করতে পারি। নারী শিশু নির্যাতন দমনের যে বিষয়গুলো আছে, তারপরে হচ্ছে যে তাদের যে হেলথ হ্যাজার্ড গুলা পোহাতে হয় সে জায়গাও অনেকগুলো বিষয় কাজ করার আছে, মানসিক জায়গাতেও অনেকগুলো কাজ করার আছে একসাথে। আমার মহিলা পরিষদে আপনাকে আমন্ত্রণ থাকলো, একদিন চায়ের দাওয়াত থাকলো, প্লিজ আসবেন।
আর অবশ্যই। আরেকটা বিষয় আমি অনুরোধ করব আপনাকে যে আমাদের কন্টেস্ট গুলা একটু জানা, মানে ওই জায়গাগুলোতে আসলে নতুন একটা সিস্টেম ডেভেলপ করতে হলে না যে পরিমাণ এমফাসাইজ দিতে হয়, আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে, আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, আমি দেখি যে দেয় না। হ্যাঁ, তো ওই কন্টেস্টের জায়গাগুলো একটু জেনে ওই জায়গাগুলো আপাতত কিভাবে ইমপ্রুভ করা যায় তারপরে আমরা বর্ডার হেডে চিন্তা করি। এই জন্যই আপনাকে একটু দাওয়াত থাকলো, আমরা অবশ্যই। সামনাসামনি আলোচনা করব। অনেক ধন্যবাদ, নতুন অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। এবার আমি একটু হচ্ছে ম্যাম বলি, আমি আসলে যখন যে ফিল্ডে যাই ওই ফিল্ডে ডিপে যাওয়ার আমি আগে তো স্বীকার করে নিয়েছি আমি লয়, বাট আমি অ্যাটলিস্ট হচ্ছে বুঝাচ্ছি যে এখানেও কাজ আছে। যখন আপনার সাথে যাবো আমি নভেম্বরে বাংলাদেশে যাওয়ার আমার প্ল্যান আছে ইনশাল্লাহ, তখন আবার 1 মাসের ছুটি থাকবে নভেম্বর ডিসেম্বর। এর মধ্যে যদি কোনো স্পেশাল কোনো মানে 5 দিন 10 দিনের ট্রেনিং থাকে বা 5 দিনের ট্রেনিং থাকে তখন তো আসবো। আমি আপনার নাম্বার সেভ করে নিবো, হোয়াটসঅ্যাপে হাই হ্যালো করে নিবো, আপনার সাথে আমি হচ্ছে যোগাযোগ করবো। আর এটা একটা জিনিস। আর আমি একটু নিজের আরেকটু ডোল ফিটিং, এই ডক টাইম যে অ্যাপটা আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন। ডক টাইমের মধ্যে যদি হচ্ছে ঢুকে দেখেন আমার হচ্ছে 256টা 5 স্টার রিভিউ। আমি মানে হচ্ছে এতগুলো 5 স্টার রিভিউ, ওখানে কোনো সাইকোলজিস্টের নাই। মানে ডক টাইমের মধ্যে হচ্ছে যে আমি সবচেয়ে টপে আছি। অতএব আমি কিন্তু হচ্ছে একটু সাইকোলজি ফিল্ডে যখন কথা বলি, যখন এক ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আমি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সাইকোলজিস্ট। আপনি দেখেন তাদের ফিডব্যাক গুলো এরকম। আমার মানে সেই লেভেলে হচ্ছে রেসপন্সটা আছে। অতএব আপনার এই যে ভিকটিম কথা বলতেছিলেন, একজন মানুষ যা দেখে আমি তার থেকে 3-4 লেভেল দূরে দেখাচ্ছি। এখন এই ভিকটিমটা কিভাবে চেঞ্জ করা যায়, আমাদের হচ্ছে বাংলাদেশের রিহ্যাবিলিটেশন, চাইল্ড রিহ্যাবিলিটেশন, এগুলোকে কিভাবে করা যায় এগুলো নিয়ে আমি অনেক থিঙ্কিং করছি। আমাকে শুধু আপনি 1 সপ্তাহ সময় দিবেন, 1 সপ্তাহ সময় দিবেন, ইনস অ্যান্ড আউটস অনেক জায়গা বের করে ফেলবে এবং মডেল গুলো ডেভেলপ করবো। আমি শুধু একটা স্যারের কথা বলি, উনি শুধু ক্রিমিনাল, ওনারা সাসপেক্ট প্রোফাইলিং কেমন করছিল, উনি ওনাদের প্রবলেম গুলো বলছিল, পরে আমি এই ফরম্যাটটাই ডেভেলপ করে ফেলছি। মানে এটা ইন্ডিয়ারাও এখন পর্যন্ত ইউজ করে না। আমি যে হচ্ছে ফরম্যাটটা নিয়ে আমরা এখন নিছি, এই ফরম্যাটটা সাসপেক্ট প্রোফাইলিং, এই ফরম্যাটটা দিয়ে হবে এটা কি, যেমন আমি বললাম এখন ডিসি, আমি ওই ফরম্যাট পাঠিয়ে দিচ্ছি, এই তথ্যগুলো নিয়ে নেন। এখন এই ডিসির কে আমরা ডিসিতে রাখতে পারবো না, অন্য জায়গায় যোগ্য কিনা আমি ফরম্যাট অনুযায়ী সব তথ্য নিয়ে বের করে দিতে পারবো। অতএব কাজ করা খুব করা যায়, বাট একটা হলো আমি অ্যাজ এখন পিএইচডি স্টুডেন্ট নিজের একার হচ্ছে খরচে প্রতিষ্ঠান চালাচ্ছি, নিজে করতেছি। হ্যাঁ, যদিও স্কলারশিপ আছে, খুব স্ট্রাগলের মধ্যে যাচ্ছি। আর আমি হালাল ভাবে লাইফ লিড করি তো, বা হালাল ইনকাম করি, বাট খরচ করি মাঝে মধ্যে এলোমেলো। অতএব এই জন্য আমার অনেক স্ট্রাগল পিরিয়ড যাচ্ছে। আপনার সাথে আমি কাজ করব, তবে আগামী বলছি না 3 থেকে 10 বছর। কেন বলছি, কারণ আমি জানি চেঞ্জ হবে, আমি অনেক পরিবর্তন নিয়ে আসবো। আপনার সাথে কাজ করবো ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে দেখা করবো, আমরা কাজ করবো, অনেক প্রোগ্রাম করবো, আপনি স্যাটিসফাইড হয়ে যাবেন। এত ডিপলি আমরা মানে শর্ট টার্ম লং টার্ম হচ্ছে প্ল্যানিং গুলো দিব। ধন্যবাদ, দেখা হবে নিশ্চয়ই, আশায় থাকি। আর আমরা হচ্ছে পরিবর্তনের সাথে থাকতে চাই, আর পরিবর্তন যাতে পজিটিভলি হয় সেটার জন্য তো একসাথে কাজ করাই যায়। ধন্যবাদ আপনাকে অনেক। থ্যাংক ইউ। ওকে, ভালো লাগলো ম্যামের সাথে কথা বলে। এছাড়া এবার অন্য কেউ কোনো কিছু কোশ্চেন, কোনো ফিডব্যাক অথবা কোনো প্রশ্ন, এনিথিং, এখন কোশ্চেন সেশন, বা কোনো অভিযোগ থাকলে অভিযোগও করেন। হ্যালো জি জি জি। ভাইয়া, ফরেনসিক সায়েন্সে কেউ যদি গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট হয়, আগামী 5 বছরে বাংলাদেশে তার ভবিষ্যৎটা কিরকম দেখেন আপনি? সে যদি গ্র্যাজুয়েট হয়, যেমন আমি স্ট্রাগল করে কাজ করতেছি, সে বাংলাদেশে একটা জব পেয়ে যাবে। সেটা যে কোনো ফরেনসিক ল্যাবের ক্ষেত্রে হচ্ছে যে জব গুলো পেয়ে যাবে। প্রাইভেট সেক্টর গুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো 5 বছরের যদি কথা বলেন, 5 বছরের মধ্যে তার জব করার যে কোনো ল্যাবে সেই জব করতে পারবে। বাট সে যদি একটু আমাদের মতন হচ্ছে চ্যালেঞ্জিং মেন্টালিটির লোক হয়, নতুন হচ্ছে রিভলিউশন চায়, তাহলে সে অনেকগুলো পথ ক্রিয়েট করতে হবে। একটা হলো আমি পড়ছি, পরে হচ্ছে জব করে ফেলছে, আর একটা হলো না আমি জব ক্রিয়েট করতে, আমি কিন্তু আলটিমেট জব ফরেনসিক সাইকোলজি বলেন সায়েন্সের জব ক্রিয়েট করতেছি। অতএব ওনার মাইন্ডসেটের উপর নির্ভর করে। উনি যদি 30, তবে বাংলাদেশে হচ্ছে যত কিছু করে 50,000 টাকার উপরে স্যালারি পাবে না। আমি বাইরের দেশের একটা উদাহরণ দিই, শুধু কলকাতার উদাহরণ দিই। ওনারা সাইবার এক্সপার্ট পেয়েছে, শুধু সাইবার এক্সপার্ট না, ম্যালওয়্যারের এক্সপার্ট কে, এর পরবর্তীতে ক্রিপ্টোকারেন্সির এক্সপার্ট চেয়েছে, এরপরে মানে কম্পিউটারের সাইবারের স্পেসিফিক টার্মস গুলোর হচ্ছে এক্সপার্ট চেয়েছে, এবং তাদের স্যালারি হচ্ছে 1.5 লাখ রুপি। Absolutely right, sir. Absolutely right.
মানে বাংলা টাকায় হচ্ছে যে হিসাব করলে আপনি বুঝতে পারবেন 1 লাখ টাকায় তো 1.5 লাখ টাকার মতো চলে আসে, তাহলে মানে প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার মতো হচ্ছে স্যালারি দিচ্ছি একটা এক্সপার্টকে। এখন আমার তো বাংলাদেশে ধরলাম আমি এক্সপার্ট তৈরি করলাম, বাট বাংলাদেশের গভর্নমেন্ট কখনো এই ধরনের স্যালারি দেওয়ার জন্য মেন্টালিটি আছে, আগামী 10 বছরও তৈরি হবে না। অতএব আপনাকে এই রিয়েলিটিটা মানতে হবে। কেন আমি প্রাইভেট সেক্টরে কাজ করতে চাচ্ছি, কেন আমি শুধু কনসার্ন, বিকজ ভাই আমি অনেক লাইফে স্ট্রাগল করতেছি, আমারও হচ্ছে হালাল ভাবে লাক্সারিয়াস লাইফ আমার লিড করতে হবে, আমি পরিশ্রম করবো বাট হালাল লাক্সারিয়াস লাইফ লিড করবো। অতএব এই জন্য আমি প্রাইভেট সেক্টরে থাকা। কাজ করলে করা যাবে, বাট এটা করে হচ্ছে অনেক বেশি টাকা আর্ন করতে পারবে না বাংলাদেশের কালচার অনুযায়ী। বাট আমি চাই সব ডিপার্টমেন্ট থেকে আসুক, যারা মনে করেন ফরেন্সিক কেমিস্ট্রি করতেছে মাস্টার্স করুক ফরেন্সিক কেমিস্ট্রিতে, যারা হচ্ছে যে ফরেন্সিক টক্সিকোলজিতে পড়ুক, মেডিকেলের স্টুডেন্টরা, তাহলে হবে থেকে আমরা অনেক সায়েন্টিস্ট পেয়ে গেলে আমরা প্রাইভেট অর্গানাইজেশন গুলো দিতে পারবো, এবং হচ্ছে একাধিক অর্গানাইজেশন তৈরি হবে, তারা এরকম 5-10 জন মিলে একটা প্রতিষ্ঠান দিয়ে দেয়। এখন তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আইএসও স্ট্যান্ডার্ড, তারপরে এনএবিএল অথবা ড্যাবের স্ট্যান্ডার্ড গুলো মেনটেন করে চলুক, বা মেনটেন গুলো নেওয়ার জন্য প্রসিডিউর চলুক, অসুবিধা নেই। আমি চাই কাজ হোক। ছেলেদেরকে বলবো চাকরি নেয় না, আপনারা স্কিল জানেন না এই জন্য জব পান না। নেক্সট। আর কোনো অভিব্যক্তি নাই, কোনো ক্ষোভ নাই? ঠিক আছে, আপনার কার কেমন লাগছিল একদম সবাই হচ্ছে ফিডব্যাক দেওয়া কিন্তু বাধ্যতামূলক। আমি নয়তো হচ্ছে যে 20-25 জনের হচ্ছে যে পেয়েছি, এরপরে হচ্ছে যে আমি এগুলো হচ্ছে নোট করে রাখবো। সবাই তো গ্রুপে মেসেজ করা শেষ নাকি কেউ বাকি আছেন নাম দেওয়া? আলহামদুলিল্লাহ 1, 2, আমি 3, 4, খুব 5, 6, ভালো 7, লাগছে। 8। আশা ছিলাম আসলে সেভাবে জিনিসগুলো পেয়েছি বা বুঝতে পারছি, এই জন্য ট্রেনারকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, আপনারা অনেক পরিচিত লোক দেখতে পেলাম, যেটা দেখে আমার খুব ভালো লাগতেছে। হচ্ছে এটা আপনাদের হচ্ছে যে চাওয়া পাওয়া এগুলোতে এগিয়ে যাব। আর ঠিক আছে, তাহলে আপনারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। আর লয়ার যারা আছেন, আপনাদের লয়ারতে কিন্তু আমরা হচ্ছে হেল্প করতে পারতেছি। আপনাদের বিশেষ করে ফিঙ্গারপ্রিন্ট ডকুমেন্ট এক্সামিনেশন হলে আমাদের কাছ থেকে আগ্রহ নিতে পারেন। এর পরবর্তীতে হলো আগামী আসার চেষ্টা করতেছে, আমরা যদি কবুল করে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে পলিগ্রাফি বাংলাদেশে ইন্ট্রোডিউস করা, ডিজিটাল ফরেন্সিক আমাদের থেকে নিতে পারবেন। ডিজিটাল ফরেন্সিক আদালতে কোনো ঝামেলা নেই, ওখানে একদম পুলিশদের ইয়েতে বলা আছে। অতএব হচ্ছে আপনারা হচ্ছে অনেক জায়গায় আমাদের থেকে নিতে পারেন। আর দোয়া করুন আমরা যেন নিরপেক্ষভাবে কাজ করে যেতে পারি, আর বাংলাদেশকে যেন একটা বেটার অবস্থানে নিয়ে যেতে পারি। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে যে কোনো ওয়ার্কশপে আর ট্রেনিং এ। আর যারা রেকর্ডিং দেখতেছেন সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। Thank you so much, sir. It was a wonderful session. Thank you so much. আরে ভাই শোনো, তুমি তো হচ্ছে যে কলকাতার লোক, চলে গেলে আসো তো। Yes, sir. হ্যাঁ, তোমাদের ওখানে তো অনেক কিছু, তোমাদের এখান থেকে তো শিখেই বলেছে। আমাদের বাংলাদেশের অবস্থা একদম পুরো জিরো লেভেলে অবস্থা আছে, মানে জিরো তো বলতে পারি না, বাট অবস্থা খুব খারাপ। বাট আমি চেষ্টা Yes. করতেছি, কিন্তু তোমাদের তো অনেক স্ট্যান্ডার্ড, যেটা খুব ভালো, তোমরা ফরেন্সিক অনেক এগিয়ে আছো। Thank you so much, sir. ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে কথা হবে, দেখা হবে, ভালো থাকবেন। সালাম আলাইকুম। ভাইয়া অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে আমাদের 2টা দিন সময় দিয়েছেন, আমরা অনেক কিছু প্রাথমিক ধারণা পেয়েছি। আশা রাখি নেক্সটে আরো সমৃদ্ধ হবে। ইনশাল্লাহ, অবশ্যই।